এবং দুজন চর্চিত শাসককে নিয়ে কথা বলবো আমরা। তার মধ্যে একজন হলো মোহাম্মদ বিন তুগলক, আরেকজন তাইমুরলাং। শাসক হিসেবে খুব একটা মন্দ ছিলেন না ইনি, বলছি কারণ অনেক ভালো ভালো কিছু জিনিস উনি করেছেন, যেমন ধর ট্যাক্স। কিন্তু ইনি ছিলেন খুব অর্থোডক্স মুসলিম, আবার ধর্মপ্রিয় মানুষ এবং অর্থোডক্স সুন্নি মুসলিম। সেই কারণে উনি সুফিদেরকেও একদম দেখতে পারতেন না। আচ্ছা। হঠাৎ করে এই মোহাম্মদ তুগলকের যারা ওয়ারাঙ্গলে সৈন্য সামন্ত রয়েছে তাদের মধ্যে রটে গেল যে গিয়াসউদ্দিন মারা গেছেন দিল্লিতে। আচ্ছা। রাজত্ব খুব টলমলে অবস্থা, এখন নতুন কাউকে সিংহাসনে বসতে হবে, এরকম একটা কথা চাউর হয়ে গেল। খবর পেলেন হঠাৎ করে যে নিজামুদ্দিন আউলিয়ার সাথে জনার একটা সাংঘাতিক হৃদ্যতা তৈরি হচ্ছে আবার। হনোজ দিল্লি দূর আস্ত, দিল্লি আভি বহুত দূর হ্যায়। বড় শামিয়ানা খাটানো হলো, সেখানে ওয়েলকাম করা হলো ওনাকে, ওয়েলকাম হলো, শামিয়ানাটা ভেঙে পড়ে গেল। তারপর ভেঙে পড়ে গেল একটা থিওরি যে জনা নাকি নিজেই প্ল্যান করেছিলেন যে শামিয়ানাটা কাঠ বাঁশ দিয়ে বানানো, তার একটা বিশেষ জায়গায় হাতিরা পা রাখলে পরে ওটা শামিয়ানাটা ভেঙে পড়ে। উনি এতটা শিক্ষিত হয়ে গেছিলেন যে উনি ইনডিফারেন্ট টুয়ার্ডস পিপল। ইবন বতুতা এনার সময় আসেন ভারতবর্ষে, তো সে ইবন বতুতার লেখা যে সেই যোগী নাকি শূন্যে উঠে গেল বসে বসে, সেটা দেখে ইবন বতুতা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর জৈন সাধুদেরকেও উনি মন্দির বানিয়ে দিচ্ছেন। ইকোনমি বাড়ানোর জন্যে শুধু স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা দিয়ে ট্রানজাকশন বেশি হবে না, তামার পয়সা চালু। তো ফিরোজ শাহ কিন্তু বেশ কিছু ভালো কাজ করেছেন, যেমন ধর মানে ওয়েলফেয়ার স্টেট সেই অর্থে ফিরোজ শাহ চালু করেছিলেন ভারতবর্ষে। তাইমুর ল্যাং কথাটা তো প্রচুর রাজপুত কেল্লায় জওহর হয়েছে, যে মহিলা এবং বাচ্চারা আগুনে করে সুইসাইড এবং পুরুষরা গিয়ে আক্রমণ, মানে পুরুষরা গিয়ে লড়াই। টুকরো করে ওনার মাংসটা দিয়ে বিরিয়ানি বানালেন এবং বাধ্য করলেন তার মেয়ে এবং সন্তানদেরকে সেই বিরিয়ানি খেতে। এবং সমস্ত সৈন্যদের বললেন যে প্রতি একটা করে মাথা আনলে পরে একটা করে রৌপ্য মুদ্রা পাবে তোমরা। হ্যাঁ, এটা একটু বাড়াবাড়ি না? মানে এটা তো 1,80,000 থেকে 2 লক্ষ মতো মাথা একত্রিত, হ্যাঁ, বাঙালি মাথা। মানে এনার আমলেই ওড়িশার আক্রমণ হয়ে জগন্নাথ মন্দির ধ্বংস হয়। আচ্ছা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দিস পডকাস্ট। আরেকটা ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আমার সঙ্গে আছে প্রেমাশিস মুখার্জি। আর আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন জাস্ট দেওয়ার জন্য দিয়ে দিই। প্রথম কথা হলো সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব বাটনটা যারা সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন, কারণ এই আপনারাই প্রত্যেকেই মানে আমাদের কমেন্টে বলতে থাকেন যে আমরা নাকি খুব ভালো একটা কাজ করছি এবং আপনাদের উৎসাহ পেয়ে সেই কাজটা করার জন্য আমরাও প্রচুর উৎসাহিত হই এবং আপনাদের কমেন্টস প্রচণ্ড ভালো লাগে। নেক্সট এপিসোডে, এর পরের এপিসোডে আপনাদের কমেন্টসও আমরা পড়ব। আজকের এপিসোড দিল্লি সুলতানি পিরিয়ডের 4th এপিসোড নাকি? এটা 4th এপিসোড। হ্যাঁ, এটা 4th এপিসোড এবং এরপরে আরেকটা এপিসোড হবে। সেই এপিসোডে আমরা এই পুরো মুঘল এবং সুলতানি পিরিয়ডের মধ্যে আপনাদের যা যা কমেন্ট এসছে, যে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। মানে আমি আপনাদের হয়ে প্রেমাশিসকে সেই প্রশ্নগুলো করব এবং আমার সম্পর্কে কয়েকটা অভিযোগ নিয়েও কথা অবশ্যই বলবো। আমার সম্পর্কে বেশ কিছু অভিযোগ আছে আপনাদের, সেটা থাকা ভালো। সবার যে আমাকে একটা দারুণ লেগে যাবে তার কোনো কারণ নেই। আজকের এপিসোডে আমরা একটা খুবই ইন্টারেস্টিং লোককে নিয়ে কথা বলবো। তার নাম মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ, তার আগে আমি শুধু একবার রেফারেন্স বইটা দেখিয়ে দিই, যে বইটা থেকে আমরা এই রেফারেন্স নিয়ে এই পুরো বিষয়টা করেছে প্রেমাশিস। দ্য এজ অফ র্যাথ বাই আব্রাহাম এরালি। এবং এই বইটা ইজ অল অ্যাবাউট হিস্ট্রি অফ দ্য দিল্লি সালতানেট। এই বইটা জেনারেলি এই বইটার রেফারেন্স থেকে আমরা সুলতানি পিরিয়ড নিয়ে কথা বলি। আজকে যেই লোকটা নিয়ে কথা বলবো সে খুবই একটা চর্চিত, যাকে বলে একজন শাসক, এবং দুজন চর্চিত শাসককে নিয়ে কথা বলবো আমরা। তার মধ্যে একজন হলো মোহাম্মদ বিন তুগলক, আরেকজন তাইমুরলাং। হ্যাঁ, পারলে শাহরুখ খানকে নিয়ে একটু কথা বলে নেব। শাহরুখ খান, লেটস ওয়াচ। একটা জিনিস প্রেমাশিস আগের এপিসোডে বলেছিলি ক্লিফ হ্যাঙ্গার হিসেবে, সেটা হলো দিল্লি বহুত দূর হ্যায়। কি বিষয়টা সেটা আমরা জানবো। আচ্ছা, তার আগে এটা বলে দিলাম যে
সাবস্ক্রাইব হয়ে যাচ্ছিল ব্যাপারটা। সাবস্ক্রাইব বাটনটা প্লিজ ক্লিক করবেন যারা অলরেডি বৈঠক দেখেন বা যারা দেখছেন, এবং তার সঙ্গে আরও দুটো বাটন আছে, সেটা হলো একটা হলো জয়েন মেম্বারশিপ, সাবস্ক্রাইবার ঠিক পাশে জয়েন আছে। যদি আইফোন থেকে অনেকের অসুবিধা হয়, আইফোন থেকে যদি জয়েন করতে অসুবিধা হয় তাহলে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকেও জয়েন করতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে আমাদের সাপোর্ট করার দরকার আপনাদের, বা আপনাদের ইচ্ছে হয় যদি সাপোর্ট করতে, তাহলে পাশে একটা সুপার থ্যাঙ্কসের বাটন আছে। এনি কন্ট্রিবিউশন ইজ অলওয়েজ ওয়েলকাম, কারণ আমাদের এই কাজটা করতে একটা এফোর্ট এবং সেই অর্থে যেটাকে টাকা বলে, টাকার দরকার পড়ে, এবং আমরা আস্তে আস্তে অবশ্যই গ্রো করছি, এবং সেই সাপোর্টটা আপনাদের থেকে পাচ্ছি বলে আমরা এই আবদারটা করতে বা এই দাবিটা রাখতে বোধহয় আর একটু সাহস পাচ্ছি, সেটা বলে দিলাম। তারপর আমরা আসছি আবার দিল্লি বহুত দূর হ্যাঁ। হ্যাঁ, তার আগে তোর কথার রেশ টেনে বলছি যে বই তো আমরা শুরু করেছিলাম বৈঠক এটা ভেবে যে একটা বই নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের অডিয়েন্স হচ্ছে তারা এতটা শিক্ষিত এবং তারা এত ভুল ধরছেন আমাদের, একদম ঠিক ভুল ধরছেন, তখন আমাকে এখন আরও বেশি খাটতে হচ্ছে বই পড়তে, কারণ একটা জিনিস দেখলে পরে তখন আরও দুটো জায়গা থেকে রেফার করে ট্রায়াঙ্গুলেট করতে হচ্ছে যে ঠিক বলছি কিনা। সো থ্যাংক ইউ, আমারও একটুখানি জ্ঞান বাড়ছে তাতে। এটা একটা বিষয় আর কি, যে রিয়েলি থ্যাঙ্কফুল টু হ্যাভ অ্যান অডিয়েন্স লাইক দ্যাম। তো চলো এগোই এবার আমরা। গতবার আমরা দেখেছিলাম যে গিয়াসউদ্দিন তুগলাক হচ্ছে এলো, সবাইকে বললো যে আলাউদ্দিন খিলজির কোনো বংশধর আছে, বললে নেই, তো গিয়াসউদ্দিন তুগলাক সিংহাসনে বসলেন দিল্লির সুলতানাতে। গিয়াসউদ্দিন তুগলাক কিন্তু আরব নন, টার্ক ছিলেন, এবং আলাউদ্দিনের সময় থেকে তিনি ছিলেন, আলাউদ্দিনের সময় থেকে পাঞ্জাবের শাসক ছিলেন, তো তাকে আলাউদ্দিন গাজী মালিক বা মালিক গাজী এই উপাধি দিয়েছিলেন। নিশ্চয়ই যুদ্ধ ভালো করেছেন। তো ইনি শাসন করা শুরু করলেন এবং আমির ওমরাদের সাথে বেশ ভালো সম্পর্ক রেখে ইনি শাসন করছেন। শাসক হিসেবে খুব একটা মন্দ ছিলেন না ইনি। কেন বলছি, কারণ অনেক ভালো ভালো কিছু জিনিস উনি করেছেন, যেমন ধর ট্যাক্স, যেটা আলাউদ্দিনের সময় বেড়ে গেছিলো খুব, যেহেতু ওনার ওই প্রাইস ম্যানেজ করার দরকার ছিল, এবং প্রডিউসের হাফ নিয়ে নিতেন উনি, এগ্রিকালচার প্রডিউস। ইনি বলেন না, অর্ধেক নয়, 1/10 দিলেই হবে, 10 ভাগের 1 ভাগ প্রোডাকশন যা হচ্ছে এগ্রিকালচার প্রোডাকশন সেটা। তো ট্যাক্স অনেকটা কমে এলো। তারপর এগ্রিকালচার এবার ইনকাম কমবে, তো যদি ট্যাক্স কমে যায় তাহলে রাজকোষের ভাড়ারও তো ধীরে ধীরে কমবে। যদি বললেন না, ওভাবে রাজকোষের ভাড়া ট্যাক্স বাড়িয়ে হবে না, প্রোডাকশন বাড়াতে হবে আমাদের। প্রোডাকশন বাড়লে তার দশমাংশের এক অংশ দিলে পরেও আমার রাজকোষ ভরবে। প্রোডাকশন কী করে বাড়ানো যাতে? ইরিগেশন ক্যানেল খোঁড়ো, লোন দাও লোকজনকে, 70 লাখ টাকার মতন লোন দেওয়া হলো সেই সময়। হ্যাঁ, তারপরে 70 লাখ টাকা সেই সময়, মানে হিউজ। হ্যাঁ, এবং চাষিদের যেন সিকিউরিটি থাকে তার জন্য বিভিন্ন একটু দূরে দূরেই ছোট ছোট কেল্লা বানানো, এসব উনি করছেন। এবং ট্যাক্স যারা কালেক্ট করে, যারা কর আদায়কারী, তাদেরকেও বলা ছিল যে এই কৃষকদের উপরে কিন্তু অযাচিত অত্যাচার তোমরা করবে না ট্যাক্স নেওয়ার জন্য। এসবও উনি করতেন। আর কিন্তু ইনি ছিলেন খুব অর্থোডক্স মুসলিম, আবার আনলাইক আলাউদ্দিন খিলজি, প্রচণ্ড ধর্মপ্রিয় মানুষ এবং অর্থোডক্স সুন্নি মুসলিম। সেই কারণে উনি সুফিদেরকেও একদম দেখতে পারতেন না। আচ্ছা, হিন্দুদেরকে তো ওই আলাউদ্দিনের পলিসি চলেছে না সময় আর একটু বেশিই হবে, যে একদম যতটা না পারলে নয় সেটুকু হিন্দুদের কাছে যেন থাকে। সুফিদের এগেনস্টেও খুব বড় এর রাগ ছিল। আচ্ছা, যেমন নিজামুদ্দিন আউলিয়া, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া আমরা জানি, বিরাট বড় সুফি সেন্ট, আমির খসরু যার শিষ্য। আমাদের হাসান বা খিজির খান যে নাম নিয়েছিল, সে সাপোর্ট পাওয়ার জন্য নিজামুদ্দিনকে প্রচুর অর্থ সাহায্য করেছিলেন। 5 লাখ স্বর্ণমুদ্রা দিয়েছিলেন নিজামুদ্দিনকে, সেই হাসানি, হ্যাঁ, যখন ওই অল্প সময়ের জন্য তিনি সুলতান হন। তো এসে গিয়াসউদ্দিন এসে বললেন, টাকা ফেরত দিন আমাকে। নিজামুদ্দিন বললেন, আরে আমি তো সুফি সন্ত মানুষ, আমি কি টাকা নিজের কাছে রেখেছি নাকি? আমি গরিবদের দিয়ে দিয়েছি সব টাকা। এটা নিয়ে নিজামুদ্দিনের সাথে গিয়াসউদ্দিনের একটা বড় সমস্যা দেখা দিল। নিজামুদ্দিনে একদম সহ্য করতে পারছেন না উনি। এদিকে রাজ্য বিস্তার অল্প বিস্তার করার জন্যে ইনি পাঠালেন ওয়ারাঙ্গল, একদম ওয়ারাঙ্গলে পাঠানো হলো। একেই পাঠালেন, আমাদের
পরবর্তীকালে যিনি, মানে তখনও জনা, ফখরুদ্দিন জনা, পরবর্তীকালে যিনি মোহাম্মদ বিন তুগলাক হয়ে উঠবেন, তাকে পাঠানো হলো। তো সে জিতলো ওখানে, কিন্তু বহুদিন পরে ওয়ারাঙ্গলের মতন একটা একদম গভীর দক্ষিণে জেতা হলো। কিন্তু একটা সমস্যা হলো সেখানে ফিরে আসার সময়। বহুদিন ওয়ারাঙ্গল এত দূর, তখন তো আর কমিউনিকেশন এত ভালো না। হঠাৎ করে এই মোহাম্মদ তুগলকের যারা ওয়ারাঙ্গলে সৈন্য সামন্ত রয়েছে তাদের মধ্যে রটে গেল যে গিয়াসুদ্দিন মারা গেছেন দিল্লিতে। আচ্ছা, তো একটা সবার মধ্যে একটা উসখুস ভাব শুরু হয়ে গেল যে দিল্লিতে মারা গেছেন, এবং হচ্ছে দিল্লিতে গিয়াসুদ্দিন মারা গেছেন এবং রাজত্ব খুব টলমলে অবস্থা, এখন নতুন কাউকে সিংহাসনে বসতে হবে, এরকম একটা কথা চাউর হয়ে গেল। এটা ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে জিনিসটা। কেউ কেউ বলেন যে এটা সম্ভবত মোহাম্মদ বিন তুগলক যে সেই এটা রটিয়েছিল যাতে তার সিংহাসনে চড়াটা অনেক সুগম হয়। আচ্ছা, আচ্ছা। কিন্তু সে ছেলেই, যদিও তার বাবাকে উৎখাত করার জন্য। তো সেটা জানি না আমরা সেটা হয়েছিল কি না। যাই হোক, দিল্লিতে তো জনা ফিরলেন আবার দিল্লিতে একে রেখে, মানে জনাকে দিল্লির, তুমি আপাতত দেখো আমি একটু উড়িষ্যা, বাংলা এগুলো জয় করে আসি। আচ্ছা, না সরি, উড়িষ্যা বাংলা নয়, গুজরাট। উড়িষ্যা বাংলাটা জনা নিজেই জিতেছিলেন, গুজরাট। তো ওনাকে দিল্লিতে রেখে, জনাকে দিল্লিতে রেখে গিয়াসুদ্দিন বললেন আমি একটু গুজরাট জয় করে আসি। তো উনি গুজরাট জয় করতে চলে গেছেন ওনার সৈন্য সামন্ত নিয়ে। জনা এবার দিল্লিতে আছেন। খবর পেলেন হঠাৎ করে যে নিজামুদ্দিনের সাথে, নিজামুদ্দিন আউলিয়ার সাথে জনার একটা সাংঘাতিক হৃদ্যতা তৈরি হচ্ছে আবার। মানে জনা কি তাহলে সেই অর্থে সুফিদেরকে সাপোর্ট করতো? হ্যাঁ, আচ্ছা, প্রচণ্ডভাবে। আর এর তো গিয়াসুদ্দিনের তো তো প্রবলেম, নিজামুদ্দিনের সাথে, নিজামুদ্দিন আউলিয়ার সাথে একটা বড় সম্পর্ক। তিনি বললেন যে না, জনার এটা করা একদম উচিত হচ্ছে না, যেহেতু আমার সাথে একটা ঝামেলা আছে, আমি এখন দিল্লি ফিরবো এবং দেখি ব্যাপারটা ব্যবস্থা করতে হবে। মানে জনার এগেনস্টে গিয়াসুদ্দিন রওনা হচ্ছেন মূলত নিজামুদ্দিনের এগেনস্টে প্রতিশোধ নেওয়ার জন্যে, নিজামুদ্দিন আউলিয়ার। তার মানে একটা ইনস্ট্রুমেন্টাল রোল প্লে করছে এখানে নিজামুদ্দিন আউলিয়া। আচ্ছা, নিজামুদ্দিনের যারা শিষ্য তারা পেলেন ভয় যে এবার গিয়াসুদ্দিন দিল্লির সুলতান যদি আমার জন্য গুজরাটের ক্যাম্পেইন ছেড়ে রওনা দিয়ে দেয় তাহলে তো কি হবে আমাদের, আপনারই বা কি হবে। তো নিজামুদ্দিন আউলিয়া বললেন হনোজ দিল্লি দূর আস্ত, দিল্লি আভি বহুত দূর হ্যায়। এই দিল্লি বহুত দূর হ্যায় কথাটা এখান থেকে আসছে, এখনো যেটা আমরা ইউজ করি। দিল্লি অনেক দূর, দিল্লি বহুত দূর হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। তো হনোজ দিল্লি দূর আস্ত মানে জনা গেলেন এগিয়ে তুগলকাবাদের কাছে আফগানপুরে দেখা করতে বাবার সাথে। বড় শামিয়ানা খাটানো হলো, সেখানে ওয়েলকাম করা হলো ওনাকে। ওয়েলকাম হলো, শামিয়ানাটা ভেঙে পড়ে গেল। তারপর ভেঙে পড়ে গেল, তার নিচে গিয়াসুদ্দিন মারা গেলেন। ও, তার মানে একটা প্ল্যান ছিল? সেটা নিশ্চিত নই আমরা কেউ, কিন্তু মানে ঘটনাটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আচ্ছা। একটা থিওরি যে জনা নাকি নিজেই প্ল্যান করেছিলেন যে শামিয়ানাটা কাঠ বাঁশ দিয়ে বানানো, তার একটা বিশেষ জায়গায় হাতিরা পা রাখলে পরে ওটা শামিয়ানাটা ভেঙে পড়বে। আচ্ছা। এবং যখন ওয়েলকাম হলো, খুব সমস্ত হওয়ার পরে হাতিদের প্রদর্শনী করানোর সময় ব্যাপারটা ঘটে। এটা একটা থিওরি রয়েছে। আরেকটা থিওরি হচ্ছে এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। আর তৃতীয় থিওরি হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া বলেছেন যে দিল্লি আসতে পারবে না আর কি গিয়াসুদ্দিন সেই অর্থে, তাহলে তার অভিশাপ কাজে লেগেছে সম্ভবত। তিনটে থিওরি আছে। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। এইখানেই জনা বসলেন সিংহাসনে। জনা এবার মোহাম্মদ বিন তুগলক বা মোহাম্মদ তুগলক হিসেবে বসলেন সিংহাসনে এবং 40 দিনের জন্য কিন্তু খুব দুঃখ পালন করলেন উনি। যে আরে বাবা মরে গেছে এরকম বেঘরে ফ্রিক অ্যাক্সিডেন্টে। তারপর উনি এসে বসলেন এবং দিল্লিতে বিরাট উৎসব হলো। এবার মোহাম্মদ তুগলকের নাম তো আমরা সবাই শুনেছি। অদ্ভুত একটা লোক ছিলেন, প্রচুর পড়াশোনা। আচ্ছা। কিন্তু শিক্ষা সবসময় মানুষকে বিনয়ী যে করে তোলে না, মোহাম্মদ তুগলক হচ্ছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ। শিক্ষা ওনাকে দাম্ভিক করে তুলেছিল। আচ্ছা। এবং উনি এতটা শিক্ষিত হয়ে গেছিলেন যে উনি
ইনডিফারেন্ট টুয়ার্ডস পিপল, সব কিছুকে অবজেক্টিভলি দেখতে দেখতে উনি কারোর সাথে কোনো সুসম্পর্ক নেই। যে সিদ্ধান্ত নিচ্ছেন কারোর সাথে কোনো আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে না, একা একা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। অবভিয়াসলি তারপর ওটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, স্বাভাবিক ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, ফেল করছে বাজেভাবে, উনি ক্ষেপে যাচ্ছেন, বলছেন লোকজন আমার সাপোর্ট করছে না, আমাকে লোকজন আমার এগেনস্টে। তো এই জনতার সাথে ওনার একটা বৈরী সম্পর্ক তৈরি হলো মোহাম্মদ তুগলকের, এবং সেটা একটা ডিস্টেন্স, সাংঘাতিক রকমের একটা ডিস্টেন্স তৈরি হলো। তো এবং এই করতে করতে উনি একেবারে মানে ফ্যানেটিক পর্যায়ে পৌঁছে গেছেন আর কি, মানে সাংঘাতিক হিংস্র হয়ে উঠছেন। সাংঘাতিক হিংস্র মানে ওনার আমলে একটা হয়, বাহাউদ্দিন গুরশাস বলে এক ভদ্রলোক, ইনি গুলবার্গা, কর্ণাটকের গুলবার্গার নবাব ছিলেন। সে বিদ্রোহ করলো। এবার তো তার বিদ্রোহ প্রশমনের জন্য যাওয়া হলো, গিয়ে ছোট বিদ্রোহ, গুলবার্গার তো বিরাট বড় জায়গা না, ছোট বিদ্রোহ, সেটাকে প্রশমিত করা হলো। এই বাহাউদ্দিন পালিয়ে গেলেন কাম্পালি বলে একটা জায়গায়, কর্ণাটকের একটা হিন্দু রাজার একটা ফোর্ট। তো সেই ওকে চেজ করে ওখানে ওই দুর্গ দখল করা হলো। সে সময় একটা জহর হয়। আচ্ছা, যখন আক্রমণ হলো মোহাম্মদ তুগলকের ফোর্সের কাম্পালি ফোর্টে, তখন ওখানে একটা জওহর হয়, কিন্তু বাহাউদ্দিনকে ক্যাপচার করা হয় আর বাকি আর অনেক লোককে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় দিল্লিতে। আচ্ছা, বাহাউদ্দিন এবং তার সঙ্গী সাথী অনেকজনকে নিয়ে আসা হয়, ওখানকারও কিছু সঙ্গী সাথী ছিলেন, তাদেরকেও নিয়ে আসা হয়। এর মধ্যে দুই ভাই ছিলেন, হরিহর এবং বুক্কা, যারা পরবর্তীকালে গিয়ে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। তারা এই বিদ্রোহে কাম্পিলির থেকে এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল তুগলকের ওখানে। তো হরিহর বুক্কাকে কিছু করা হয় না, কিন্তু একে তো মেরে ফেলা হয়, বাহাউদ্দিনকে। কিন্তু শুধু তাতেই উনি কিন্তু নিশ্চিন্ত হলেন না। কি করলেন তারপর? ওনাকে মেরে ফেলা হলো, মানে ওনাকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হলো, মানে সেঁকা হলো বেসিক্যালি, যেভাবে কাবাব সেঁকা হয়। তাতেও নিশ্চিন্ত হলেন না। সেঁকা হয়ে যাওয়ার পরে কেটে টুকরো টুকরো করা হলো ওনাকে। টুকরো টুকরো করে ওনার মাংসটা দিয়ে বিরিয়ানি বানালেন এবং বাধ্য করলেন তার মেয়ে এবং সন্তানদেরকে সেই বিরিয়ানি খেতে। বাপরে, কি ব্রুটালিটি রে বাবা! এটা ছিল মোহাম্মদ বিন তুগলক। এই লেভেলের ব্রুটালিটি কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এর আগে হয়নি। হ্যাঁ, এটা একটু বাড়াবাড়ি না, মানে এটা সেডিস্ট রীতিমতো। ওরে বাপরে, তো সাইকোলজিক্যালি ভদ্রলোক পড়াশোনা করে বোধহয় একটু গন্ডগোল হয়ে গেছিল। আরেকজন এবার যখনই ছোটোখাটো বিদ্রোহ হচ্ছে, উনি যে বিদ্রোহ করছে তাকে তো মারছেনই, তার স্ত্রী সন্তান এদের উপরেও অকথ্য অত্যাচার করছে। আচ্ছা, এবং সেটার বিরুদ্ধে যদি কেউ বলে, ওনাকে ভালোভাবে বলে যে এটা করা উচিত হচ্ছে না, তাকেও মেরে ফেলছেন। তো এনার সাথে, কারণ ওনার রাগ হচ্ছে লোকের উপরে, নিজের আমির ওমরা এবং জনগণের উপরে প্রচণ্ড রাগ। এরা কেউ আমার পলিসি বুঝতে পারছে না, কেউ আমাকে বুঝলো না রে, এরকম একটা লেভেলে উনি পৌঁছে গেছেন আর কি। এবং তার থেকে ওই ফ্রাস্ট্রেশন, রাগ, এইসব থেকে এই ব্রুটালিটিটা তৈরি হচ্ছে। আর সেই কারণেই দেখা যায় যে বিদেশিদের সাথে ওনার আবার খুব ভালো সম্পর্ক। অনেক সময় দেখবি অনেক শাসক আছে যাদেরকে দেশের লোক একদম পছন্দ করে না, কিন্তু বিদেশের লোকের সাথে তার খুব ভালো সম্পর্ক। রাইট, ঠিক আছে। এরও যেমন ক্যালিফের সাথে সাংঘাতিক সম্পর্ক ভালো। ইবন বতুতা এনার সময় আসেন ভারতবর্ষে। ইবন বতুতা জানেনই না ইন্ডিয়ার ভাষা, ইন্ডিয়া সম্বন্ধে কিছু, তাকে কাজী বানিয়ে দিলেন, সম্মানীয় একটা পোস্ট। বিদেশিদের বিরাট সমাদর করছেন ইনি নিজের রাজ্যে, যে এরা অন্তত বুঝুক আমাকে, দেশের লোক তো বুঝলো না। এবং একটা হচ্ছে এর এই দিক। অন্যদিকে আবার যখন দুর্ভিক্ষ হচ্ছে, ইনি মানে একদম পুরো গোডাউন খুলে দিচ্ছেন, সবাইকে খাবার দাও, 60 দিনের জন্যে যা যা লাগে, 6 মাসের যা যা খাবার দাবার লাগে দিয়ে দাও সবাইকে, এটাও করছেন। তারপর জৈন সাধুদেরকেও উনি মন্দির টন্দির বানিয়ে দিচ্ছেন, আশ্রম বানিয়ে দিচ্ছেন, বেসিক্যালি মন্দির নয়, আশ্রম বানিয়ে দিচ্ছেন। যোগীদের সাথে বেশ,
আচ্ছা, এই সময়টা ইন্টারেস্টিং, ইবন বতুতার লেখায় পাওয়া যায় যে ইবন বতুতাকে একদিন দেখেছেন, দেখো তো আমার হিন্দুস্তান সম্বন্ধে তো আইডিয়া নেই, দেখো তোমাকে ডাকি একটা জিনিস দেখো। ইবন বতুতা গেছেন, গিয়ে দেখেন যোগীদের সাথে কথা বলছেন। তো সে ইবন বতুতার লেখা যে সেই যোগী নাকি শূন্যে উঠে গেল বসে বসে, সেটা দেখে ইবন বতুতা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এটা লেখা আছে? হ্যাঁ, ইবন বতুতার লেখায় আছে এটা। এবার লেভিটেটিং মানে কি কি বিষয়ে আমরা মানে এখন পরিষ্কার করে তো আর বুঝতে পারবো না, কিন্তু এরকম একটা ঘটনা। তো এদের প্যাট্রোনাইজেশনও হচ্ছে। তারপর মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বানাচ্ছেন উনি প্রথম ভারতবর্ষে, একটা মিনিস্ট্রি আলাদা করে। সুলতানি সময়ের মধ্যে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বলে কিছু ছিল না কোনোদিনও, মিলিটারি সমস্ত ব্যাপার। তো ইনি কিন্তু মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বানিয়েছিলেন, লোন দিয়েছেন লোকজনকে। হ্যাঁ, কিন্তু ওই কোনো ইমপ্লিমেন্টেশন নেই। লোন দিয়েছেন যে ওয়েস্টল্যান্ড যেগুলো আছে সেগুলোকেও এবার চাষবাসের মধ্যে নিয়ে আসতে হবে, এরিয়া অফ প্রোডাকশন বাড়াও। গিয়াসুদ্দিনেরও একটা পলিসি ছিল, তো ইনিও লোন দিয়েছেন, বলছেন বাড়াও। প্রচুর লোক এসে হ্যাঁ আমাদের ওখানে একটা জমি আছে, ওটাকে আমরা এবার চাষযোগ্য করে তুলবো, করে ওর থেকে লোন টোন টাকা পয়সা নিয়ে চলে গেছে, গিয়ে কিচ্ছু করেনি, এবং সেই টাকাটা ফেরতও দেয়নি। এরকম প্রচুর ঘটনা, ফেল হয়ে গেল পলিসিটা। আরেকটা যেটা আমরা জানি ওর সম্বন্ধে, হঠাৎ তার মনে হলো যে চীনের থেকে শুনেছেন কুবলাই খাঁ পেপার কারেন্সি চালু করেছেন, তো আমার এখানেও ইকোনমি বাড়ানোর জন্যে শুধু স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা দিয়ে ট্রানজাকশন বেশি হবে না, তামার পয়সা চালু করি। আচ্ছা। কিন্তু তামার পয়সা চালু করে এমন একটা পয়সা চালু করলেন যেটাকে নকল করা খুব সহজ। হ্যাঁ, প্রথমত কি বললেন যে তোমরা সোনাদানা জমা করো, তার বদলে তামার পয়সা নাও মানে আমাদের রাজকোষাগার থেকে, লিডল ওকে ঠিক আছে। তারপরে দেখা গেল যে ওই তামার পয়সাটা যে কেউ বানাতে পারে, যার কাছে তামা আছে সেই গলিয়ে তামার পয়সা বানিয়ে ফেলছে। মানে কোনো আলাদা কোনো ফ্যাক্টর নেই যেটা নকল করা কঠিন। কাউন্টারফিট সাংঘাতিকভাবে, বিশেষত হিন্দুদের কাছে প্রচুর তামার জিনিসপত্র ছিল, সেগুলো গলিয়ে তারা নাকি প্রচুর কারেন্সি বানিয়ে ফেলছেন। ব্যাপারটা পুরো কেচে গেল আর কি। এবার কি করেন উনি, পলিসি তো শেষ, তামার পয়সাটা তো এবার উইথড্র করতে হবে। তো মানে তাহলে সব তামার পয়সা ফিরিয়ে নেওয়া হোক এবার, তার বদলে তোমরা সোনা নিয়ে নাও, সোনার উপর টাকা নিয়ে নাও। তো এবার যে যত কাউন্টারফিট ছিল, এর তো সরকারও বুঝতে পারছে না কোনটা, সরকার বলতে এরাও বুঝতে পারছে না কোনটা কাউন্টারফিট। প্রচুর তামার পয়সা ফিরে এলো, তার বদলে সোনার উপর চলে গেল। মানে লোকে বেসিক্যালি এর সরকার আর কি বেসিক্যালি সোনার উপর দিয়ে তামা কিনেছে। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। এবং তাও যেই টাকাটা দিয়েছিল, যেই পয়সাগুলো দিয়েছো, সেগুলো হচ্ছে বেশি দিয়েছে নিশ্চয়ই। অবশ্যই, কারণ অলরেডি অনেক নকল পয়সা, মানে একটা তামা হয়তো তোর তামার পয়সা একটা রৌপ্য মুদ্রার সমান ধরা যায়, এরকম চালু করেছে। তো ওটা কাউন্টারফিট হলে তামার দাম ভার্সেস রূপোর দাম, তো সোনার উপর দিয়ে উনি তামার পয়সা ফেরত নিয়ে আসলেন। তার রাগটা হবে না কেন বল লোকটার? ওটা খারাপ তো ভাবেনি, কিন্তু খারাপ ভাবেনি যেটা ঠিক আছে, কিন্তু এরকম বড়দের মতো চিন্তা করলে তো হবে না। যেমন ধরে যে সবচেয়ে বড় যে গল্পটা তুগলককে নিয়ে, সেটা হচ্ছে ও রাজধানী নিয়ে যাবে। হ্যাঁ, রাজধানী দেবগিরিতে, সেই যে আলাউদ্দিন খিলজির দেবগিরি হচ্ছে ওয়ারাঙ্গল যে জায়গাটা, ওয়ারাঙ্গল নেই, ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রের সেই জায়গাটার কাছাকাছি হচ্ছে দেবগিরি। তো ওখানে ক্যাপিটাল নিয়ে যাবেন, রাজধানী নিয়ে যাবেন। সিদ্ধান্তটা কিন্তু ভুল নয়। কেন দেখ, ভারতবর্ষ শাসন করতে গেলে পরে দিল্লি তো একটা কোনায়, তাই না? ক্যাপিটালটা তো মোটামুটি এমন একটা জায়গায় থাকা দরকার যেখান থেকে অন্ততপক্ষে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত একটা সেম ডিস্টেন্সে থাকে। হ্যাঁ, মোটামুটি একটা সেন্ট্রাল পজিশন। এর তো ঠিকই। দ্বিতীয়, মঙ্গল আক্রমণ করলে কাছাকাছি শহরের মধ্যে দিল্লি, হ্যাঁ, ওদিক দিয়ে ঢুকলে নর্থ ওয়েস্টার্ন দিয়ে যেই ঢুকছে কাছাকাছি হচ্ছে দিল্লি একদম। সেই ক্ষেত্রে আমাদের ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র এখানে পৌঁছানোটা মুশকিল। কাজে ক্যাপিটাল আমার সেফ থাকবে, এবং ওখানে যে মানে দুর্গটাও ছিল সেটা একটা হিল টপের ওপরে, কাজে ওখানে চট করে দিল্লিতে আক্রমণ করে যেমন দিল্লি জিতে নেওয়া সহজ, দেবগিরির ফোর্টে ওইভাবে জিতে নেওয়া সহজ ছিল না। তার মানে ডিসিশনটা মানে হ্যাঁ, এবং অবশ্যই দিল্লির থেকে ওখানকার ওয়েদার ভালো, ক্লাইমেটও ভালো, তো কাজে খুব খারাপ ডিসিশন নয়। কিন্তু ইমপ্লিমেন্টেশন একটা গল্প আছে।
প্রথমে উনি বললেন যে আমাদের এটা চলে যাবে ওখানে ক্যাপিটাল, তো আমির ওমরারা এবং কোর্টে যারা আছেন, দরবারে যারা আছেন, তারা সবাই মিলে ট্রান্সফার হবে। এবার যেতে চাইছে না অবভিয়াসলি এরাও কেউ। এটাই ফার্স্ট ডিসিশন কিন্তু পুরো দিল্লি নিয়ে যাওয়ার নয়। আচ্ছা, শুধু আমার দরবারে যা লোকজন অফিসার টফিসার যাদেরকে দরকার আর কি, তাদেরকে নিয়ে আমরা দিল্লি চলে যাব, তাদেরকে নিয়ে আমরা দেবগিরি চলে যাব। কিন্তু লোকজন বেনামি চিঠি পাঠানো শুরু করলো একে, চিঠি লিখে পাথরে বেঁধে কেল্লার দিক থেকে ছুঁড়ে মারছেন। লেখা আছে যে শুধু যেন সুলতানি খোলেন এই চিঠি, সুলতান খুলছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছে ওকে চিঠিতে লোকজন, বেনামি, যে আপনি দিল্লি থেকে আপনি দেবগিরিতে নিয়ে যাবেন, এটা আপনার একদম ঠিক ডিসিশন হয়নি। এরকম প্রচুর চিঠিপত্র পেয়ে এবং লোকজনের এত অনীহা দেখে দিল্লির লোকের উপরে খেপে গেলেন উনি। বললেন যে মানে প্রথমে কিন্তু দরবার নিয়ে যাওয়ার কথা, 1 বছর ধরে দরবারের লোকজনই ট্রান্সফার হচ্ছে ওখানে। বলেন না, আগামী 3.5 দিনের মধ্যে পুরো দিল্লি খালি করে সবাইকে দেবগিরি যেতে হবে, দিল্লিতে যেন কোনো লোক না থাকে। এত ঘেপে গেছে, দিল্লি খালি করে দাও পুরো। সৈন্য লোকজন কিছু লুকিয়েছিল, সবাইকে বাড়ি ছেড়ে এটা হলো কথা, লুকিয়েছিল। উনি আর সৈন্য পাঠিয়েছেন ঘোড়ায় করে, দেখো তো কেউ আছে কিনা, রাস্তাঘাট শুনছান, লোকে লুকিয়ে আছে। রাস্তার মধ্যে পেয়েছে 2জনকে, একজন অন্ধ আর একজনের একটা খোড়া, পা নেই, এরা 2জন রাস্তার মধ্যে রয়েছে। এরা যায়নি আর কি তখন অবধি দেবগিরি। এবার ধরে নিয়ে এসো, ঘোড়ার পেছনে বেঁধে এদেরকে ছ্যাঁচড়াতে নিয়ে চলো দেবগিরি। রাম, মানে ওভাবেই নিয়ে যাওয়া হয়েছিল, কিছু হয়তো টুকরো তাদের পৌঁছেছিল দেবগিরিতে। লোকজন পেয়েছে ভয়, পেয়ে সবাই মিলে পুরো দিল্লি 3.5 দিনের মধ্যে উঠে চলে গেল ঔরঙ্গাবাদ। ভাব তুই, দিল্লি আর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ অনেকটা ডিস্টেন্স, এখনকার দিনেও অনেক ডিস্টেন্স মনে হয়, তখন তো ঘোড়ার গাড়ি আর হেঁটে যাওয়া। পুরো দিল্লি শুনশান হয়ে গেল। এবং লিখেছেন ক্রনিকলাররা যে দিল্লি সেই সময় যে শহর, মানে প্রায় কায়রো বা বাগদাদের মতো শহর, এত তার ঐশ্বর্য, এত তার আর্কিটেকচারাল স্প্লেন্ডার এবং ইত্যাদি, সেই শহরটাকে এইভাবে উনি নিঃস্ব করে দিলেন। রাত্রিবেলা উঠে দেখছেন ছাদের থেকে পুরো দিল্লি শুনশান, খা করছে না, বিরাট আনন্দ হয়েছে। আমার সাথে চলো দেখো কিরকম হলো। এই হচ্ছে তুগলক। 8 বছর কিন্তু একটা গল্প চালু আছে যে অর্ধেক রাস্তা গিয়ে নাকি উনি ফিরে এসছেন ইত্যাদি, না, 8 বছর দেবগিরিতেই ভারতের ক্যাপিটাল ছিল। আচ্ছা, ওনার রাজত্বকালে আর কি কি করেছিলেন? এগুলোই মূলত ওনার তুগলকি কাণ্ড, এইটাই তুগলকি কাণ্ড, এটাই সবচেয়ে বড় তুগলকি কাণ্ড। আর এই যে মানে মানুষকে কেটে বিরিয়ানি বানিয়ে তার স্ত্রীকে খাইয়ে দেওয়া, এটা তুগলকি কাণ্ড। কয়েন্স চালু করা তুগলকি কাণ্ড, এরকম সমস্ত ঘটনা আর কি। প্রচণ্ড হিংস্র টাইপের হয়ে গেছিলেন উনি শেষের দিকে। তো অবশ্যই মানে বাংলা, বিহার, দাক্ষিণাত্য ওনার শাসনের শেষ দিকে সব নিজে নিজে আলাদা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে আর কি, স্বাধীন ঘোষণা করে ফেলেছে নিজেকে। তো ইনি হ্যাঁ, এবং মঙ্গলরাও আসছেন, আক্রমণ করছেন, কিছু হচ্ছে না। এই মতো অবস্থায় ফিরোজ শাহ, তার কাজিন, সে হলেন ফিরোজ শাহ তুগলক, যার নামে সম্ভবত ফিরোজ শাহ কোটলা যে এটা আর কি। তো ফিরোজ শাহ তুগলক হয়ে বসলেন সুলতান, মানে এর মারা যাওয়ার পরে অনেকে। তো এবার ফিরোজ শাহকে যখন বলল সবাই, ফিরোজ শাহ হচ্ছে অনেকটা অরঙ্গজেব জাতীয় একটা ক্যারেক্টার। ফিরোজ শাহকে যখন সবাই বলল যে আপনি সুলতান হন, উনি বললেন না, আমি তো মক্কা যাচ্ছি গিয়ে তীর্থ করতে, আমি তো সুলতান হব না, আমার তো এরকম কোনো ইচ্ছে নেই সুলতান হওয়ার। তাতার খান সে এক আমির, তাকে উঠিয়ে বসে, আপনাকে বসিয়ে দিলাম, আপনাকে চালাতে হবে দিল্লি, কি বলছেন আপনি? দিল্লি শিফট হয়ে গেছে আবার? হ্যাঁ, দিল্লি আবার শিফট হয়ে গেছে। তো ফিরোজ খান হচ্ছেন অ্যাকচুয়ালি, তার মা হিন্দু ছিলেন, ফিরোজ শাহর মা জাট প্রিন্সেস ছিলেন আর কি একজন। তো রানামাল ভাট্টি তার মেয়ে হচ্ছে এর মা।
কিন্তু ফিরোজকে গিয়াসউদ্দিন বড় করেছিলেন আর কি তার বাবা মারা যাওয়ার পর। তো ফিরোজ শাহ কিন্তু বেশ কিছু ভালো কাজ করেছেন, যেমন ধর মানে ওয়েলফেয়ার স্টেট সেই অর্থে ফিরোজ শাহ চালু করেছিলেন ভারতবর্ষে। যেমন ধর ফ্রি হসপিটাল উনি চালু করেছিলেন। হ্যাঁ, ওনার একটা দিওয়ানে খেরাত বলে একটা আলাদা ব্যাপারই ছিল, মানে চ্যারিটি মিনিস্ট্রি ছিল একটা, সেখান থেকে লোকের চ্যারিটির জন্য অ্যাপ্লিকেশন করে লোকের টাকা পেত, মেয়ের বিয়ে দেওয়া হোক কি অন্য কোনো কারণে হোক লোকে টাকা পেত। তারপর সৈন্য যারা মারা গেছে যুদ্ধে তাদের ফ্যামিলির জন্য পেনশন চালু করলেন উনি। এগুলো ভালো ভালো কাজ আর কি। এবং প্রচুর উনি দাস, প্রায় 12,000 মতো দাস উনি মানে কিনলেন রাজত্বের জন্য। বললেন যে এই দাসগুলোকে বিভিন্ন রকম কাজ শেখাও, আর্টিসেন্স আর কি, কেউ হয়তো কাঠের কাজ করছে, কেউ পাথরের কাজ করছে, করে একটা দাসদের একটা আলাদা করে আর্টিসেন ক্লাস উনি তৈরি করছেন। আরও অদ্ভুত অদ্ভুত উনি বলেন এর আগে কি হয়েছিল, এই বংশানুক্রমে তুমি সেনাপতি ছিলে মানে তার ছেলে সেনাপতি হবে, এটা উঠে গেছিলো। ইনি আবার রিইনস্টেট করে চালু করলেন, বললেন নবাব যদি ছেলে বংশানুক্রমিকভাবে যদি সুলতান হতে পারে তাহলে বংশানুক্রমিকভাবে সেনাপতি হবে না কেন? তো এসব হলো, মানে সেই অর্থে একটা ঠিকঠাক হলো। ইনিও এই যে যুদ্ধ সমস্ত সেনাপতিরা লড়ছে, যুদ্ধ সেনাপতিরা লড়ার পরে আগের নিয়ম ছিল যে 5 ভাগের 4 ভাগেই সুলতানকে দিয়ে দিতে হবে, বাকিটা সৈন্য সামন্ত সেনাপতিদের মধ্যে। ইনি বললেন না, 5 ভাগের 4 ভাগ সৈন্য সামন্তদের মধ্যে যাবে, আমি শুধু 1 ভাগ রাখবো 5 ভাগ। তো এইসব করছেন। ইরিগেশন চ্যানেল বড় বড় 241 কিলোমিটার লম্বা একটা, যমুনা থেকে হরিয়ানার হিসার অবধি একটা ইরিগেশন ক্যানেল উনি বানিয়েছিলেন প্রোডাকশন বাড়ানোর জন্য, ইত্যাদির জন্য। এ সমস্ত ভালো ভালো কাজ কিন্তু উনি করেছেন। আবার বাংলায় একবার আক্রমণ করলেন উনি, কারণ বাংলা আবার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, অবশ্যই মাঝে মাঝেই হয়ে উঠছি আমরা স্বাধীন। বাংলা আক্রমণ করলেন, শামসুদ্দিন ইলিয়াস শাহ আর কি, ইলিয়াস শাহী তখন শাসন, হারানো হলো। তিনি পালিয়ে গেলেন একডালা বলে পূর্ববঙ্গের একটা কেল্লা, সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে মহিলারা তারস্বরে চিৎকার করে কাঁদছে যে এবার তো দিল্লির সুলতানি সৈন্য ঢুকে পড়বে এবং আমাদেরকে তো কী হবে কে জানে। তো উনি চলে এলেন ওখান থেকে, আক্রমণ কেল্লায় করলেন না, তার বদলে বললেন যে রাস্তায় যাকে পাচ্ছ মেরে ফেলো। এবং সমস্ত সৈন্যদের বললেন যে প্রতি একটা করে মাথা আনলে পরে একটা করে রৌপ্য মুদ্রা পাবে তোমরা। বাপরে! তো 1,80,000 থেকে 2 লক্ষ মতো মাথা একত্রিত, হ্যাঁ, বাঙালি মাথা। তো এটাও ফিরোজ শাহ করলেন। তো এসব ফিরোজ শাহর এ সমস্ত ছিল। আর ইনিও ছিলেন সাংঘাতিকভাবে ওই প্রায় ধর্মান্ধ টাইপের একটা, মানে হিন্দু, মানে সুলতানি হতে চাইছিলেন না, মক্কা চলে যাবেন তীর্থক্ষেত্রে। তো ইনি কোনোভাবেই কোনো রকম হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার ইনি হতে দেবেন না। এনার আবার সেইটা খুব স্ট্রং, একদম স্ট্রং। মানে এনার আমলেই ওড়িশার আক্রমণ হয়ে জগন্নাথ মন্দির ধ্বংস হয়। আচ্ছা। এবং জগন্নাথের মূর্তি উৎখাত করে ওই যেটা হয় আর কি, যে মসজিদ এবং অন্যান্য জায়গায় সমস্ত তার পাদদেশে রাখা হয়, এনার আমলে সেটা চলে। নতুন কোনো মন্দির বানানো বন্ধ হয়ে যায়। এবং নিজের মহলেও কোনো, আগে তো মানে পোর্ট্রেট বানানো হতো, তার আগে ইনি বললেন সব পোর্ট্রেট এসব ভুল, অন ইসলামিক প্র্যাকটিস। আচ্ছা। তো ছবি কোনো সুলতানের থাকবে না, কোনো স্ট্যাচু কিচ্ছু থাকবে না, এগুলো সমস্ত বন্ধ হয়ে গেল। সবচেয়ে মানে এই দিল্লির সুলতানদের মধ্যে সবচেয়ে বেশি এই জাতীয় কাজকর্ম ইনি করেছেন, ফিরোজ শাহ করেছেন আর কি। এবং এমন, আচ্ছা, তার আগে অবধি জিজিয়া, যেটা কর নেওয়া, হিন্দুদের থেকে কর নেওয়া, জিজিয়াটা ব্রাহ্মণদের থেকে নেওয়া হতো না। আচ্ছা, হ্যাঁ, কোনো স্পেসিফিক কারণে ব্রাহ্মণদেরকে একটুখানি সম্মানের চোখে সম্ভবত দেখা হতো। আচ্ছা, যে এরা তো পড়াশোনা করে ইত্যাদি করে, এদের থেকে নেওয়া হবে না। ইনি কিন্তু বললেন না, ব্রাহ্মণদের থেকেও নেওয়া হবে, জিজিয়া সবার থেকে নেওয়া হবে। তো ব্রাহ্মণরা গিয়ে একটা প্রায় অনশন আন্দোলন করেছিলেন এরা মহলের সামনে, যে আমাদের থেকে না নেওয়া হোক।
শোনেন টোনেননি, তখন বাকি লোকরা এসে বলছেন আমরা দিয়ে দেবো আপনাদের হয়ে জিজিআর টাকা। খুবই ইয়ে হয়ে যাচ্ছে, খুবই ও আচ্ছা। পরে অন্য লোকেরা গিয়ে বলছেন, ব্রাহ্মণদেরকে সরিয়েছেন যে আমরা আপনাদের হয়ে জিজিআর টাকাটা দিয়ে দেবো, অনশন করে এখানে কোনো লাভ নেই বেসিক্যালি। তো এইসব করেছেন আর কি। এবং একইভাবে উনি শিয়াদের এগেনস্টে এবং সুফিদের এগেনস্টেও কাজকর্ম করেছেন। এবং মানে ইসলাম ধর্ম আর রাজনীতি এখানে, মানে ধর্ম আর রাষ্ট্র এক হয়ে গেছে এখানে। হ্যাঁ, এটা যেমন মানে দেখ অদ্ভুত, আমরা বারবার যখন আলোচনা করছি তখন এটাই দেখছি যে ডাইকটমি। হ্যাঁ, কাংড়ায় জ্বালামুখীর মন্দিরে গেলেন, সম্ভবত জ্বালামুখীর মন্দির উনি ভাঙলেন, কিন্তু সেখানে প্রচুর সংস্কৃত পুঁথি পেয়েছিলেন, সেগুলোকে নিয়ে এসে আবার সেগুলো পার্সিয়ানে ট্রান্সলেশনও করাচ্ছেন। অশোকের সময়কার যে অশোকা পিলার্স, সেটা এনার সময় খুঁড়ে বের হয়, সেগুলোকে খুব যত্ন সহকারে উনি নিয়ে এসে পুনঃস্থাপিত করলেন। এগুলোও করছেন আবার। তো এরকম ফিরোজ শাহ, তো ফিরোজ শাহ হচ্ছে সেই অর্থে, তারপরে কিছু আরও হয়েছিল, কিন্তু ফিরোজ শাহ সেই অর্থে তুগলক বংশের এই দুজনই, মোহাম্মদ গিয়াসুদ্দিন, তিনজন অ্যাকচুয়ালি, গিয়াসুদ্দিন, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক, এই তিনজনই তুগলক বংশের সেই অর্থে শেষ প্রতিভু আর কি। তারপরে খুব একটা মাৎসন্যায় টাইপের হয়, কেউ জিতছে কেউ, মানে তারপরে 24 বছর, ফিরোজ শাহর পরের 24 বছর খুব সাংঘাতিক অবস্থা ভারত, মানে দিল্লির সুলতানির আর কি। সমস্ত জায়গা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে নিজেরা করে, তারপর মানে মহলের ভেতরে এই ষড়যন্ত্র প্রতি ষড়যন্ত্র, এ জিতছে আবার আরেকজন গিয়ে তাকে হারিয়ে দিচ্ছে, এই সমস্ত চলছিল। এই সুযোগটা নিলেন। এবার আমরা আসছি দ্বিতীয় বড় মানুষের কাছে, তাইমুরলাং। এর তো প্রচুর, মানে আমরা পড়েছি খুব ছোট্ট করি, তিমুর লেন বলেন অনেকে। হ্যাঁ, তিমুর লেন বলে। তাইমুর ল্যাং কথাটা লাংড়া থেকে এসছে, ল্যাং। ও, তিমুরলাং অ্যাকচুয়ালি তিমুর ছোট বয়সে একটা লড়াই করতে গিয়ে তার পশ্চাৎ দেশে একটি তীর প্রবেশ করে, যে কারণে ওনার মানে হাড়ে কিছু একটা প্রবলেম হয়, উনি একটু খুঁড়িয়ে চলতেন, একটু না নিশ্চয়ই ভালোই খুঁড়িয়ে চলতেন, সেই জন্য তিমুরে লাং, এই হচ্ছে তিমুরলাং। ইনি যখন এই সমস্ত প্ল্যান করছেন তখন, এবং ইনি ছিলেন ওই চেঙ্গিস খান মঙ্গলদের লাইনের কিন্তু লোক, এই মঙ্গলদের লাইনের লোক ছিল, এ ভারতবর্ষেই ছিল না, ওদিকেই ছিল, ট্রান্সঅক্সিয়ানা সেন্ট্রাল এশিয়াতে, কিন্তু ওই চেঙ্গিস খান ওই বংশের লোক, কিন্তু ইসলামে কনভার্ট হয়ে গেছিলেন এরা। এবং 50-এর মধ্যে ওদিকে তার বড় মানে সাম্রাজ্য প্রতিস্থাপিত হয়। ভারতবর্ষ আক্রমণের কথা যখন উনি ভাবছেন এই ফিরোজ শাহর পরের 20-25 বছর পরে, তখন তিমুরের বয়স 62। হ্যাঁ, 62। উনি তখন ভাবছেন, এবার তুই ভাব মধ্যযুগীয় একজন শাসক যে 50 বছর অবধি সেন্ট্রাল এশিয়াতে এত সাম্রাজ্য বিস্তার করে ফেলেছে, তার নতুন করে ঐশ্বর্য এবং সাম্রাজ্য বিস্তারের বিরাট ইচ্ছে কিন্তু তার ছিল না। ইনি এবার পরকালের জন্যে কিছু একটা করতে চাইছেন। এবারে একটা কথা বলে দিই, অনেকে এটা নিয়ে অনেক আলোচনা করবেন। তিমুরলাংয়ের ব্যাপারে তার সবচেয়ে বড় সোর্স অফ ইনফরমেশন হচ্ছে তার নিজের লেখা আত্মজীবনী। ও বাহ, ঠিক আছে। এবার যারা কি হয়, আমরা ওই সিলেক্টিভ করতে গিয়ে না ইন্টেন্ট নিয়ে প্রশ্ন তুলে ফেলে মানুষ, যে একজন কেন করতে চাইছিলেন। ঠিক আছে, এবার প্রাইমারি সোর্স কি, আমি কি চাইছি সেটা নিয়ে প্রাইমারি সোর্স কি হওয়া উচিত? আমার লেখা আত্মজীবনী। একদম, আত্মজীবনীতে আমি একটু বাড়িয়ে চাড়িয়ে লিখতে পারি, আমার ব্যাপারে খুব খারাপ কিছু লিখবো না, হয়তো ভালো জিনিসগুলোই লেখার চেষ্টা করবো। কিন্তু আমি কি চাইছিলাম সেটা তো সেকেন্ডারি সোর্স হতে পারে না কিছু। একদম। কিন্তু বহু ঐতিহাসিক আছেন যে তিমুরলাং না ঠিক আসলে ঐশ্বর্য এবং লুটতরাজের জন্যই এসেছিলেন, এটা প্রমাণ করতে গিয়ে, এবং ধর্মের কোনো জায়গা ছিল না এটা তারা অনেকে প্রমাণ করার চেষ্টা করেন। কিন্তু উনি ওনার আত্মজীবনীতে নিজেই লিখেছেন যে এখন আমার শুধু পরকালের চিন্তা। আমার সেই সময় মনে হলো যে কাফিরদের দুটো জায়গা আমাদের আশেপাশে রয়েছে, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে হিন্দুস্তান। তো কোন দিকে আক্রমণ করা যায় এটা নিয়ে আমি আমার যে মানে একদম পিউরিফাই করে দেবো আমি পুরো এলাকাটাকে, এটা আমার ইচ্ছে ছিল। এবং উনি হিন্দুস্তান আসতে ভয় পাচ্ছিলেন,
তো সলাহ পরামর্শ করছেন নিজেদের লোকদের সাথে যে কোন দিকে যাব আমি। ওনার ইচ্ছে ছিল চীনে যাবেন, চীনটাকে দখল করে মানে চীনের লোকজনকে পিউরিফাই করেন। কারণ হিন্দুস্তান নিয়ে ওনার ভয় ছিল। প্রথমত হিন্দুস্তান যেতে গেলে পরেই যে পাঁচটা নদী, সিন্ধুর নদী পার হতে হবে। এরা তো সেন্ট্রাল এশিয়ার লোক, এরা তো ঘোড়া পাহাড় মানে ঘোড়া নিয়ে পাহাড়ের যুদ্ধ ইত্যাদিতে বেশি পটু। নদী পথে এই বোট নৌকো করে এই যুদ্ধটা করাটা তাদের পক্ষে খুব একটা ভয়ের, মানে খুব তারা কনফিডেন্ট নন। ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে জঙ্গল আছে, তারপরেই নদী পেরোলে তারপরে শুরু হয়ে গেল জঙ্গল, এবং সেই জঙ্গলের মাঝে মাঝে কোথায় কোথায় হিন্দুস্তানের কোন রাজত্ব আছে আমরা ঠিক জানি না। আরেকটা ভয় হচ্ছে হাতি, যে হিন্দুস্তানের যারা সুলতান এবং রাজরা জমিদার আছে এরা লড়াই করে হাতি দিয়ে, যে এক একটা হাতি মানে পর্বতের মতো এসে গেল, সব কিছু শেষ করে বেরিয়ে যাবে। যেটা যদিও পরবর্তীকালে বলা হয় যে হাতিরা অ্যাকচুয়ালি ব্যাটেলের জন্য খুব ভালো পশু ছিল না, কারণ বিশেষত যখন এই কামান গোলা আরম্ভ হয়ে গেল, কারণ শব্দে হাতিরা একটু ছত্রভঙ্গ হয়ে নিজের সৈন্যের উপরেই চলে যেত। তখন অবধি তো এসব চালু হয়নি, হাতিদের উপরে ভয় ছিল একটা। তো তখন তার পরামর্শদাতারা বললেন যে না, আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন, যে আমাদের এদিক থেকেই মাহমুদ গজনির সে কিন্তু হিন্দুস্তান গিয়ে এইসব করে এসছে, এবং হিন্দুস্তানের মতো সম্পদ কিন্তু চায়নায় নেই। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, যে আমরা তো এখনও বলি যে চীন সাংঘাতিকভাবে দেখা হয়, এবং আমরা ইন্ডিয়াকে একটু সেই অর্থে নিচু দেখি, যে না চীনের মতো ঐশ্বর্য এবং কালচারাল ডেভেলপমেন্ট বোধহয় ইন্ডিয়ার ছিল না, কিন্তু সেটা নয়। মানে তিমুরলাংয়ের সলাহকাররাই বলছেন যে চীনে যাওয়ার থেকে হিন্দুস্তান যাওয়া বেশি ফায়দেমন্দ। যদিও যাওয়াটা কঠিন, কিন্তু বেশি ফায়দেমন্দ, কারণ হচ্ছে এখানে প্রচুর সৈন্য, প্রচুর সোনা দানা জহরত রয়েছে, এবং অলরেডি গজনির মাহমুদ সেটা করেছে। তারা বলছেন যে হিন্দুস্তান জিততে পারবে সে এত সম্পদ পাবে যে সারা পৃথিবী জেতার সমান হয়ে যাবে। 17খানা সোনার খনি রয়েছে ওখানে। বাবা, ঠিক আছে। তো এবার ঠিক করলেন আমাদের কি নাম তিমুর, যে না হিন্দুস্তানেই আক্রমণ করব, কারণ কাফিরদের থেকে এই জায়গাটাকে আমাকে মুক্ত করতে হবে। পরিষ্কার ধার্মিক ইন্টেনশন। হ্যাঁ, উনি পরেও লিখেছেন যে আমার সৈন্য সামন্তরা প্রচুর ঐশ্বর্য পাচ্ছে, সোনাদানা পাচ্ছে, সেটা তাদেরকে মোটিভেটেড রাখছে ঠিকই, আমার উদ্দেশ্য কিন্তু ওটাই। তো উনি ঠিক করলেন যে আক্রমণ হলো। আক্রমণ করে এবার বেশিরভাগই এত একটা ফেরোশিয়াস আক্রমণ হলো, লড়াই কেউই করলেন না ওনার সাথে। করলেন না? ভয়েই পিছিয়ে যাচ্ছে সবাই। আচ্ছা। একমাত্র এই আমরা দেখছি, আমাদের দর্শকরা অনেকেই এটা নিয়ে অভিযোগ করেছেন, কিন্তু যেখানে উই উইল গিভ ক্রেডিট হোয়ার ইট ইজ ডিউ, রাজপুতরা একমাত্র তিমুরলাংয়ের এগেনস্টে দাঁড়িয়েছিলেন। রাজপুতরা খুব বীরত্বের সাথে লড়াই করেছেন, এবং ওরা জানতেন যে এই ফোর্সের এগেনস্টে সম্ভবত আমরা দাঁড়াতে পারবো না। তো প্রচুর রাজপুত কেল্লায় জওহর হয়েছে, যে মহিলা এবং বাচ্চারা আগুনে করে সুইসাইড, এবং পুরুষরা গিয়ে আক্রমণ, মানে পুরুষরা গিয়ে লড়াই। রাজপুতরা এটা করেছিল, তিমুরলাং হেরে গেছে। কারণ সেটা আমার মনে হয় ওই দিককার ফোর্সের মধ্যে যে ব্রুটালিটিটা ছিল সেটা আরও বেশি। ব্রুটালিটি ছিল, একটা তো ধার্মিক একটা জিল ছিলই, সেটার একটা আলাদা উদ্দীপনা ছিল, মোটিভেশন ছিল সৈন্যদের মধ্যে, প্লাস লুট হচ্ছে। আর যত জিতছে, তিমুরলাংয়ের অর্ডার ছিল কি, রাজত্ব যেটা নয় শুধু, কিল অল পিপল। হ্যাঁ, অল মেন। অলটা খুব ইম্পর্টেন্ট, যত লোক থাকবে রাস্তায় সব মেরে ফেলো। বাপরে, তা এত লোক মেরেছে নাকি ও? বলছি কত লোক মেরেছে, যে মুসলিমদের ছেড়ে যত লোক পাবে সব মেরে ফেলো, মেনদের সমস্ত পুরুষ আর কি, মেন বলতে পুরুষদের সবাইকে মেরে ফেলো, সম্পত্তির সমস্তটা বাজেয়াপ্ত করে নাও, মহিলা সবাইকে এনস্লেভ করো, দাসী বানিয়ে দাও। তো এই করতে করতে দিল্লি অবধি পৌঁছলেন। দিল্লিতে প্রথম মানে পার আওয়ার 10,000 লোক মারা হয়েছিল। মানে কিভাবে, মানে এরা
তো আলাদাই লেভেলের ব্যাপার। মঙ্গলরা তো চিরকালই মানে এ ছিল, এখন তাদের সাথে এগুলো সমস্ত সম্পদের একটা উদ্দীপনা ইত্যাদি জুড়ে গেছে, এবং প্রচুর সম্পদ সমস্ত দিয়ে দিচ্ছেন তিমুর, যে সৈন্যরা নিয়ে নাও। তাদের মধ্যে এক তো সৈন্যদের মধ্যে একবার রক্তের খিদে তৈরি হয়ে গেলে পরে সেটা তো খুব সাংঘাতিক হয়ে যায় না, ট্রিগার হ্যাপি সমস্ত হয়ে গেল। তো লড়াই যখন এর সাথে হবে, মাহমুদের সাথেও হবে দিল্লিতে, বলেছিলাম হাতি দিয়ে ভয়, তো ইনি এনার ক্যাম্পের চারদিকে পরীক্ষা কাটলেন যে হাতিরা যেন আসতে না পারে। এবং মাহমুদও সেভাবে লড়াইটা করে উঠতেন, ভয় পাচ্ছেন বেসিক্যালি লড়াই করতে। মাহমুদ তখন যে মানে ফিরোজ শাহর পরে, হ্যাঁ ফিরোজ শাহর 2-3টে এর পরে আর কি, মাহমুদ যখন তিনি ছিলেন আর কি তখন তুগলাক, তিনি লড়াই করছেন না, তার সেনাপতিকে পাঠালেন মাল্লু খানকে, মাল্লু খানও হেরে টেরে চলে এলে, এরা পালিয়ে গেলেন বেসিক্যালি। আচ্ছা, দিল্লি ছেড়ে। তো দিল্লিতে গিয়ে ইনি বসলেন 3 মাসের মধ্যে। ভাব তুই, ওই খাইবার পাসের দিক থেকে 3 মাসের মধ্যে দিল্লি পৌঁছে গেছে, এরকম একটা স্যাভেজরি করে তিমুর। বাপরে, মানে এবং যাকে পেরেছে তাকে মেরেছে রাস্তায়। দিল্লি বসলেন উনি মাসনাদে, এবং আমির উমরারা তাকে মেনে নিল, তার নামে খুতবা টুতবা পড়ানো হলো। এবার উনি কিন্তু সৈন্যদের বললেন যে হয়ে গেল দিল্লি যেটা, কিন্তু সৈন্যরা কিন্তু মানেনি। সৈন্যরা তারপরেও দিল্লিতে অকথ্য মানে যতদিন ছিলেন আর কি অত্যাচার করে গেছে। অত্যাচার মানে লুট এবং কাতল, বেসিক্যালি সারেআম, সবাইকে মেরে ফেলো। বিশেষত একটা হিন্দু কমিউনিটি নাকি ওই সময় প্রোটেস্ট করেছিল, রেজিস্ট করার চেষ্টা করেছিল, তাদেরকে বাড়িতে বন্ধ করে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো ফ্যামিলি সহ। তো এটা হলো আমাদের, মানে দিল্লিতে উনি থাকলেন 15 দিন মাত্র। মধ্যযুগীয় বর্বরতারা এমনি বলে না ব্যাপারটা। আরও যত মধ্যযুগ সম্পর্কে জানা যাচ্ছে তত বেশি বোঝা যাচ্ছে যে বর্বরতাটা মানে আলাদাই লেভেলের বর্বরতা। 15 দিন থেকে ওনার মনে হলো যে না, আমার তো কাজ শেষ হয়নি, কি করতে হবে এবার, আমি তো এসেছিলাম জায়গাটাকে পুরোপুরি মুক্ত করতে, আমি তো এখানে শাসন করতে সেভাবে আসিনি। এবার আবার উনি নর্থ ওয়েস্টের দিকে রওনা দিলেন। তো শিবালিকের এখানে খবর পাওয়া গেল যে আরও কিছু লোক লুকিয়ে আছে, তাদেরকেও মেরে ফেলো। তো এই করে সমস্ত করে 6 মাসের মতো, টোটাল বিষয়টা ছিল 6 মাসের। তিমুরের খাইবার পাস থেকে ঢোকা, দিল্লিতে আসা, 15 দিন থাকা এবং আবার ফিরে যাওয়া, এটা 6 মাসের ঘটনা ছিল। কিন্তু সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসের মোস্ট ডিভাস্টেটিং পিরিয়ড। তো সে হচ্ছে তাইমুর, ভারতবর্ষের ইতিহাসে তাইমুরের গুরুত্ব। এরপর কি করলেন, মানে উনি তারপরে কোথায় গেলেন? চলে গেছেন আবার ওদিকে, আবার ফিরে গেছেন। হ্যাঁ, এখানে উনি ওনার এক ইয়েকে, নিজের লোক খিজির খানকে রেখে চলে গেছেন। খিজির খান নামটা সেই সময় হ্যাঁ কমন ছিল, আগেও একজন খিজির খানকে দেখেছি, এই আরেকজন খিজির খান। এই খিজির খানকে রেখে উনি চলে গেলেন আর কি। খিজির খানকে ডাইরেক্টলি না, উনি চলে গেলেন, পরে আরেকজন এলো তুগলক বংশের, খিজির খান এসে তাকে সরালেন, ইত্যাদি সমস্ত হলো। তো মোটামুটি ওনার যাওয়ার কিছুদিন পরে খিজির খান হচ্ছে সুলতান হয়ে বসছিলেন। এর কতদিন ছিল, এর কতদিন সময় অবধি এখানে ছিলেন? 6 মাস। আসা এবং যাওয়ার মধ্যে 6 মাস। কিন্তু এই 6 মাস হচ্ছে ভারতীয় ইতিহাসে সবচেয়ে দুঃখজনক, কঠিনতম সময়। এরপরে আবার নাদির শাহর সময়টাও একটু খারাপ, কিন্তু নাদির শাহর সময় মূলত হয়েছে লুট, নাদির শাহর সময় বাকি কিছু হয়নি। এনার সময় মূলত হয়েছে মানুষের মারাটা এবং ইত্যাদি। কারণ ভারতবর্ষের ঐশ্বর্য খুব একটা কমে গেছে, যে তৈমুরলাংয়ের সময় লুট করেছেন অবভিয়াসলি, কিন্তু লুট তো মঙ্গলরা চিরকালই করে এসেছে, সেটার থেকে এটা বড় ছিল। এত লোক মেরে দিয়েছে, বাপরে বাপ, মানে লক্ষ লক্ষ লোক মেরেছে আর কি। ইস, ঘন্টায় এরকম বলছি তো আর কি, ঘন্টায় 10,000 লোক, মানে যখন একটা লড়াই মাহমুদের সাথে যখন লড়াই হয়, এটা আমি বলতে ভুলে গেলাম, ততক্ষণ বাকি মারাটারার পরে 1 লক্ষ হিন্দু এনার জেলে ছিল, মানে অ্যারেস্টেড, প্রিজনার অফ ওয়ার ছিল। তিনি ভাবলেন যে এই যে এরা আছে আমার জেলে, এরা যদি মাহমুদেরকে সাপোর্ট করে ফেলে, তাহলে তো মানে আমার ক্যাম্পের ভেতরেই একটা বিদ্রোহ করে 1 লাখ লোক যদি বেরিয়ে টেরিয়ে জেলে ঝামেলা করে, তো এই 1 লাখ লোককে মেরে ফেলো। সেটাও করা, 1 লাখ লোক, বাপরে বাপ, 100,000। এরকম ভাবে মেরে ফেলতে পারতো। হ্যাঁ, তো বাকি যে যাই করুক না কেন, মানে
আলাউদ্দিন খিলজি নিজের পলিটিক্যাল কারণে হয়তো একটা কমিউনিটির উপরে একটু বেশি স্ট্রিক্ট ছিলেন, ফিরোজ শাহও একরকমের, এইভাবে এই অত্যাচারটা কেউ করেনি। এটা একটু বাড়াবাড়ি আর কি, এই কারণেই তৈমুরলংকে এরকম ভাবে দেখা হয় কি আমি জানি না, মানে অনেকটাই দেখা হয়, মানে কিছু লোক তো দেখেন। হ্যাঁ, মানে আমি জানি না যে ধরো একজন জার্মান অভিনেতা, আজকের দিনের জার্মান স্টার, তার ছেলে হলে পরে শুধুমাত্র তাকে কি অ্যাডলফ নাম রাখা যায়? না বোধহয়, নাম তো, কিন্তু অ্যাডলফ বলে কি আর পৃথিবীতে কেউ নেই? অ্যাডলফ হিটলারের পরে তো অ্যাডলফ নাম রাখতে মানুষের কষ্ট হবে, কিন্তু রাখা হয় না। হ্যাঁ। তো এই তেমুরলাংয়ের পরে যে খিজির খান হলেন, তারপরে তেমুরলং ওখানে গিয়ে মারা টারা গেছেন আর কি। খিজির খান কিন্তু তেমুরলাংয়ের প্রতি প্রচণ্ড মানে প্রচণ্ড শ্রদ্ধাশীল ছিলেন, তার কারণেই এর তো সিংহাসনে বসা। এবং 1414-তে যখন উনি বসলেন তখন উনি শাহরুখ খানকে প্রচুর শ্রদ্ধা করতেন। মানে শাহরুখ খান কে ছিল তখন? তেমুরলাংয়ের ছেলের নাম শাহরুখ। ও তাহলে এবার বলো তুমি, শাহরুখ তেমুরলংয়ের ছেলের নাম শাহরুখ বলে কি? শাহরুখ তো ভারত আক্রমণ করেনি, কিন্তু তেমুরলংয়ের ছেলে তো অত খারাপ লোকের ছেলে। যাই হোক, এবার তার নাম শাহরুখ খান ছিল। শাহরুখ ছিল, আচ্ছা বেশ। তেমুরের ছেলে শাহরুখ, এবং খিজির খান যখন বসলেন তখন তেমুরলাং নেই, তখন শাহরুখ হচ্ছে ওখানকার মানে তিমুরের গদ্দিটা তার। খিজির খান কিন্তু শাহরুখের নামে ভারতবর্ষ চালনা করেছেন। আচ্ছা, নিজের নামে কয়েন ছাপাননি, শাহরুখের নামে কয়েন ছাপিয়েছেন। খুতবা শাহরুখের নামে পড়া হতো। আচ্ছা, তো শাহরুখ শুধু আজকে ভারতবর্ষ মানে রুল করেন না, শাহরুখ ভারতে এর আগেও ভারত রুল করেছেন। তো এখন হৃদয়ে রাজত্ব করেন, তখন রিয়েল রাজত্ব করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো শাহরুখ ভারত আক্রমণ করেননি কখনো। বেশ। এবং খিজির খানও খুব খারাপ শাসক হিসেবে খারাপ ছিলেন না, মানে তৈমুরের কারণে উনি এসছিলেন যদিও, কিন্তু উনি শাসক হিসেবে খারাপ ছিলেন না। বেশ। অনেক পরে খিজির খান শাহরুখের পরামর্শ নিয়ে বলেছেন যে শাহরুখের নামের সাথে আমার নামটাও খুতবাতে জোড়া হবে। কোথাও খুঁজলে পরে নিশ্চয়ই শাহরুখ খানের নামে এখনো কয়েন পাওয়া যাবে ভারতবর্ষে। হ্যাঁ, শাহরুখের নামে পাওয়া যাবে, সে খান হোক বা যেটাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, তো তারপরে কি দাঁড়ালো, মানে এবার এটা তো হলো, তখন শাহরুখ যাই হোক রাজত্ব ভারত করছেন তিনি, এবং এই খিজির খান, হ্যাঁ খিজির খানের সময় ধীরে ধীরে আবার ওই যে সবাই স্বাধীন হয়ে গিয়ে একটা অদ্ভুত বাজে অবস্থা, সেটা ধীরে ধীরে একটুখানি ঠিক হওয়ার দিকে এগোচ্ছিল। হ্যাঁ, কারণ আলাউদ্দিন খিলজির পর ব্যাপারটা তো পুরো গুলিয়ে গেছে। না, তুগলকের সময় ছিল, তুগলকের সময় তো মানে ব্যাপারটা অন্যরকম হয়েছে। হ্যাঁ, তো হলো মানে ফিরোজ শাহর সময় পরে আর কি ব্যাপারটা ভেঙে যায়, ফিরোজ শাহর পরেই ব্যাপারটা গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, তো ফিরে আসছিল, কিন্তু এর ছেলে যে হলো মুবারক শাহ, খিজির খানের পরে যে হলো মুবারক শাহ, আবার শাহরুখকে ভুলে গেল। শাহরুখকে আর কট্টর পাঠায় না, কিছু পাঠায় না। হ্যাঁ, ও নিজের মতো করে নিজের নামে কয়েন টয়েন ছাপিয়ে ফেলছে, এসব করছে। তো ভারতবর্ষে শাহরুখকে মানে না করে কি থাকা যায়? সে সময় থাকা যেত না। মঙ্গলরা আবার আক্রমণ করলেন। আচ্ছা, ছোট রেড, বড় রেড নয়। তো চাইছিল কি আবার আগের মতন জায়গায় ফিরে যাবে, নিজের অফিসার যারা রয়েছে আর কি তাদের সমস্ত ক্ষমতা কেটে দাও, হ্যাঁ, তাদেরকে আর কিছু করো না। নিজের যে চিফ মিনিস্টার ছিল সারওয়ারুল মুলক, তার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। তো একদিন মুবারকবাদে একটা ইয়েতে আর কি মানে ক্যাম্পেইনে গেছে, সেখানে সে প্রেয়ার করতে বসেছে। সারওয়ারুল মুলক যার থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, সে এবং তার লোকজন গিয়ে তাকে মেরে ফেলে মুবারক শাহকে। তারপর সারওয়ারুল মুলক এর খিজির খানের এক ভাইপো, ছোট ভাইপো মোহাম্মদ শাহ, তাকে সিংহাসনে বসায়। সেও ভাবছিল নিজেই শাসন করবে আর কি বেসিক্যালি সারওয়ারুল মুলক, কিন্তু সে কারণ এই যাকে বসায় মোহাম্মদ শাহ, সেও কোনো কাজের লোক নয়। হ্যাঁ, মানে সেও সবসময় এই পার্টি করছে, অলস মানুষ।
তো সে কিছু করতে পারে না, সারওয়ারুল মুলককেও তারপরে একটা ষড়যন্ত্রে মেরে ফেলা হয়। তো মাহমুদ শাহ এবার দেখলেন যে হচ্ছে না, মানে কিছুটা করতে হবে, জায়গায় জায়গায় সমস্ত বিদ্রোহ ঘোষণা হচ্ছে, কে ম্যানেজ করবে এটাকে? আমি তো পারবো না, আমার এই এত ষড়যন্ত্র আমার ভাল লাগছে না, অলস থাকবো, বই টই পড়বো, একটু পার্টি ফার্টি করবো, তার মধ্যে এসব কেন? তো উনি সিরহিন্দের নবাব বহলুল লোদি বাহলুল লোদিকে ডেকে আনলেন যে আপনি সামাল দিন তো এসব সিভিল ওয়ারটাকে, আমি এসবের মধ্যে নেই। প্রথম লোদি এটা? হ্যাঁ। ও, তারপর বাহলুল লোদিকে করা হলো। বাহলুল লোদি মোটামুটিভাবে ব্যাপারটাকে সামাল দিলেন, সমস্ত বিদ্রোহ দমন করলেন, এইসব করলেন। মাহমুদ শাহর পরে তারপরে তার ছেলে আলম শাহ রুলার হলো। তখন এর কথা বলতো আর কি লোকে যে আলম শাহর সাম্রাজ্য কত দূর জানো? দিল্লি থেকে পালং অবধি। আচ্ছা, মানে এতটাই ছোট হয়ে গেল সুলতানের, দিল্লির সুলতানি। তো এবং আলম শাহরও এসব এই এত ষড়যন্ত্র ভালো লাগছে না, উনি চলে গেলেন বাদায়ুনে, ইউপির বাদায়ুনে, এবং তারপরে বলছে আমি ওখানেই জীবন কাটিয়েছি, তারপরে আর ফিরে আসেনি সে। বাহলুল লোদি এসে এই লাস্ট সুলতানি আমলের শেষ বংশ লোদি বংশ স্থাপনা করলেন, বাহলুল লোদি। এটা নিয়ে তো আমরা নিশ্চয়ই পরের এপিসোডে যাব। পরের এপিসোডে আমরা মানে মোটামুটি আমরা 1451-তে পৌঁছে গেছি, আর 50-60 বছরের মধ্যে বাবর এসে ভারতবর্ষ আক্রমণ করবেন, এবং তার মানে ইব্রাহিম লোদি নিশ্চয়ই আসবেন। হ্যাঁ, মুঘল সাম্রাজ্য প্রতিস্থাপিত হবে। দিন ছিলেন ওখানে। তার মানে তৈমুর ছিলেন 6 মাস। হ্যাঁ, মানে ওই ঢোকা থেকে বেরিয়ে যাওয়া অবধি 6 মাস। তারপরে কি হলো? তারপরে তো তৈমুর তো চলে গেলেন। যাওয়ার আগে সে সময় তার মুলতানে এক নবাব ছিল, নবাব মানে তার এক বিশ্বস্ত, যিনি তার আগে থেকেই ছিলেন বেসিক্যালি, তবে ফিরোজ শাহর সময় তার সম্পত্তি মানে রাজত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনি আবার তৈমুরের সময় তৈমুরের সাহায্যে মুলতানের সম্রাট হন। তো তৈমুর মোটামুটি বলেছিলেন খিজির খান, তার নাম হচ্ছে খিজির খান, খিজির খানকে বলেছিলেন যে আপনি এবার দিল্লিটাকে সামলান, আমি চলে যাচ্ছি। খিজির খান তৎক্ষণাৎ রাজি হননি, তাতে একটু দেখে নিতে চেয়েছিলেন সম্ভবত। তো তৈমুর চলে গেলেন, এবং মাহমুদ শাহ তখন ছিলেন। মাহমুদ শাহ আবার এসে জায়গাটা নেওয়ার চেষ্টা করলেন। নুসরাত বলে একজন সে এলো, এই চলছে আর কি। মানে আবার একটু একটু করে ওই তুগলক বংশের লোকেরা আবার জেতার চেষ্টা করছেন। মল্লু খান কথা বলেছিলাম মাহমুদের সেনাপতি, সে চেষ্টা করছে যে নুসরাতকে দিয়ে আবার জায়গাটাকে জেতার চেষ্টা করা হোক। সে মারা গেল। তারপর দৌলত খান লোদি বলে একজন, তাকে আমির ওমরারা বললেন যে আপনি এবার সামাল দিন। এই মত অবস্থায় খিজির খান আক্রমণ করলেন মুলতান থেকে এসে, এবং নিজে সুলতান হয়ে বসলেন। বেশ, মুলতান থেকে এসে খিজির খান সুলতান হয়ে বসলেন। খিজির খান ছিলেন আরব, এবং দীর্ঘকাল ধরেই তারা মুলতান শাসন করছিলেন। ফিরোজ শাহর সময় চলে গেছিল, আবার পরে ফিরে আসে। তো খিজির খান, এটা হচ্ছে আমরা কথা বলছি 1414 খ্রিস্টাব্দের। খিজির খান এসে বসলেন, এবং আরব ছিলেন এরা। এরা মূলত উনি আরবের যেহেতু ছিলেন, উনি সৈয়দ উপাধি নিলেন, এবং এই জন্য এই ব্রিফ পিরিয়ড, এই অল্প সময়টাকে সৈয়দ ডাইনেস্টি বলা হয়। যদিও সেই আরবের যে সৈয়দরা রয়েছেন তাদের বংশের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা সেটা খুঁজে পাওয়া যায়নি। তৈমুর ততদিনে মারা গেছেন, এবং এই খিজির খান মূলত তার ছেলে, না সরি এটা সারপ্রাইজ দিই, খিজির খান মূলত নিজের নামে সাম্রাজ্য চালাচ্ছিলেন না। খিজির খান সাম্রাজ্য চালাচ্ছিলেন শাহরুখ খানের নামে। শাহরুখ খানের নামে? সেই সময় শাহরুখ খান করতে গেল? তৈমুরের ছেলের নাম শাহরুখ। ও আচ্ছা আচ্ছা, সে তখন ওইখানেই, মানে তৈমুরের জায়গায়, সে ওদিকেই রয়েছে। তো খিজির খান শাহরুখের নামে চালাচ্ছেন দিল্লি। শাহরুখই সাম্রাজ্য বিস্তার করছে। হ্যাঁ, শাহরুখ তখন থেকেই ভারতবর্ষ শাসন করছেন। এখন হৃদয় শাসন করেন, তখন ভারতবর্ষই শাসন করতেন। কারণ তখন খুতবা পড়ানো হচ্ছে শাহরুখের নামে, খিজির খান নিজের নামে খুতবা পড়াচ্ছেন না। এবং সম্ভবত কয়েন্স শাহরুখের নামে কয়েন ছাপানো হচ্ছে। ছাপানো অর্থাৎ মানে বানানো হচ্ছে। তো এখনো বোধহয় খুঁজলে পরে কোথাও একটা শাহরুখ খানের নামের ভারতবর্ষে কয়েন পাওয়া যাবে। ইন্টারেস্টিং। হ্যাঁ, তবে এই খিজির খানের সময়টা কিন্তু ভালো খারাপ সময় নয়, উনি ঠিকঠাক শাসন করছিলেন আর কি ভারতবর্ষ।
বেশ। হিন্দুস্তান সেই সময়কার। ইনি শাসন করলেন, একটু একটু বাড়ালেনও। তারপর তার ছেলে মুবারক শাহ হয়ে বসলেন সুলতান। খিজির খান মারা যাওয়ার পর, খিজির খান মারা যাওয়ার পর, এবং মুবারক শাহ আবার শাহরুখকে কট্টর পাঠাচ্ছেন না। আচ্ছা, হ্যাঁ, পাঠাচ্ছেন না, এটা স্বাধীন স্বাধীন ভাব আর কি। তো শাহরুখকে রুষ্ট করে কেউই ভারতবর্ষে খুব একটা সুখে থাকতে পারে না। তো কাজেই মঙ্গলরা আবার আক্রমণ করলো, ছোট রেড, যাই হোক। তো মুবারক শাহ সেটাকে দমন টমন করলেন আর কি। মুবারক শাহর পরে মুবারক শাহ চাইছিলেন যে আবার আমি সুলতান হয়ে উঠি, অফিসারদের এত, আমার নিচে যারা আমিরম রাজা, তাদের এত ক্ষমতা থাকলে চলবে না। তো উনি ওনার চিফ মিনিস্টার সরওয়ারুল মুলক, তার ক্ষমতা অনেক কেড়ে নিলেন। তারপরে উনি একবার এতে মুবারকাবাদ বলে একটা জায়গা ওনার নিজের স্থাপন করা জায়গা আর কি, সেখানে উনি যুদ্ধ করছেন, সেখানে প্রেয়ার করছেন, নামাজ পড়ছিলেন, তখন সরওয়ারুল মুলক এসে তাকে মেরে ফেললেন আর কি। আচ্ছা, তো এই মুবারক শাহ শেষ। তারপরে মানে ছোটোখাটো আরও বেশ কিছু রাজা হচ্ছেন, মুহাম্মদ শাহ হচ্ছেন রাজা, সে হয়ে তারপরে সরওয়ারুল মুলক মারা যাচ্ছেন। এবং তখন একটা খুব এই রাজত্বের মধ্যে খুব এই প্রতি ষড়যন্ত্র এসব হচ্ছে। এই সময় আমির ওমরারা ডেকে আনলেন একজনকে, যে এগুলো সমস্ত প্রশমিত করো, সিভিল ওয়ারটাকে প্রশমিত করে আবার সালতানাতটাকে একটু ঠিকঠাক করা হোক। সে যে আগে ডেকে আনা হলো, তার নাম হচ্ছে বাহলুল লোদি। আচ্ছা, এই হলো লোদি প্রথম এলেন আর কি। হ্যাঁ, বাহলুল লোদি মানে একজন এমন লোক যে নাকি অ্যাডমিনিস্ট্রেশনটাকে একটু সামলাবে। কারণ হচ্ছে মোহাম্মদ শাহের ছেলে, তারপরে যে আলম শাহর সময়ও দিল্লি একেবারেই ছোট হয়ে গেছে। বলা হতো যে আলম শাহর রাজত্ব হচ্ছে দিল্লি থেকে পালম অবধি, মানে দিল্লি আর কি বেসিক্যালি। এবং সে এই ষড়যন্ত্রে সে তার পার্টি করবে, সে হ্যাঁ, শিল্প চর্চা, গান। তো আলম শাহরও ভাল লাগছে না এসব, উনি পার্টি করবেন, হ্যাঁ, গান টান এসব নিয়ে থাকবেন। তার মধ্যে এত ষড়যন্ত্র, কালকে মেরে ফেলবে, কার জন্য আবার সিভিল ওয়ার। উনি এসব বীতশ্রদ্ধ হয়ে চলে গেলেন উত্তরপ্রদেশের বাদায়ুনে। আমার আর ভাল লাগছে না এসব। বাহলুল লোদিকে বলেন তুমি চালাও। তো এই লোদি বংশ প্রতিষ্ঠিত হলো ভারতবর্ষে শেষ, মানে এটা আমি বলছি 1451। তার মানে সেই অর্থে মানে এই পুরো পার্টটা এই মানে লোদিদের আগের পার্টটা শেষ এখানে। হ্যাঁ, আমরা দেখলাম প্রথমে ঘুরি, তারপরে লখিলজি, তারপরে তুগলক, তারপরে ছোট্ট প্রায় 50 বছরও নয়, 40 বছরের মতো সময়ের জন্য সৈয়দ বংশ, তারপরে এই লাস্ট আমাদের লোদি বংশ। এখানে এসে আমাদের সুলতানি পিরিয়ডটা শেষ হবে, জানি আমরা মোটামুটি। তো বাহলুল লোদি রাজা হলেন, মানে রাজা বলতে সুলতান হলেন। কিন্তু বাহলুল লোদি মূলত হচ্ছে লড়াই করতেন, মানে সেনাপতি জাতীয় লোক। হামিদ খান যিনি এনাকে এনেছিলেন আর কি, যে এইসব সমস্ত প্রশমিত করুন, প্রাথমিকভাবে ইনি বললেন কি যে আপনি চালান, এইসব রাজনীতি আমি বুঝি না, আমি মিলিটারিটা দেখছি, আমাকে সুলতান বানিয়েছেন ঠিক আছে, আমি মিলিটারি দেখছি, বাকি শাসন টাসন আপনি সামলান। তো এরকম একটা প্রিটেন্স আর কি, আসলে কিন্তু না, আসলে নিজে তলে তলে প্রস্তুত হচ্ছেন বাহলুল লোদি। তো কারণ এসব কিছুদিন হওয়ার পরে হামিদ খান কদিন এসব চালানোর পরে বাহলুল লোদির ছেলে একদিন, সবাই দরবারে রয়েছেন, কুতুব খান শেকল এনে হামিদ খানের সামনে সম্মানপূর্বক রাখলেন, বললেন আপনি অনেক তো করলেন, কিন্তু এখন যা অবস্থা তা এটাই ডিমান্ড করছে যে আপনি এবার জেলে যান। তো আপনি সম্মানপূর্বক এই শেকলটা পড়ুন এবং আপনি জেলে যান। অসাধারণ। না, কোনো অত্যাচার করেননি। হামিদ খান বুঝলেন যে আমার সময় শেষ, সো হি ওয়েন্ট। বাহলুল মোটামুটি ঠিকঠাকই চালিয়েছিলেন, তার সময়টাকে খুব একটা খারাপ আমরা বলতে পারবো না, কারণ প্রচুর সম্পদ উনি নিজের লোকজনের মধ্যে বিলিয়ে দিয়েছেন। অত্যাচার সেরকমভাবে করেননি, একেবারেই করেননি বলতে গেলে, একেবারেই করেননি। উল্টে খুব বিনয়ী ছিলেন। আচ্ছা, কারণ হচ্ছে ওনার এই বিনয় দেখলাম, হামিদ খানকে বিনয়ের সাথে জেলে পাঠালেন, এই বিনয়টা ওনার চিরকালই ছিল। মানে ঘাড় ধরে তোকে জেলে ঢোকাচ্ছি এসব না, মানে ওনার সাথে আপনি একটু চলুন জেলে, এরকম টাইপের করতেন। এবং আমির ওমরাদের সাথে আলোচনা করছেন কোনো বিষয়ে, আমির ওমরা খেপে গেল, উনি নিজের মানে টারবান আর কি পাগড়ি খুলে, আমি আমার পাগড়ি রেখে দিচ্ছি, তবু আপনি এটা বলবেন না।
ও, এসব এরকম আর কি ব্যাপারটা। বিনয়ী মানুষ। এই সময় থেকে তো পরিবর্তন হচ্ছে রাজনীতির, ধীরে ধীরে আজকের অবস্থা অব্দি এসে পৌঁছেছি আমরা। এই বিনয়, ট্যাকটিক, এই 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 জিনিসগুলো তখন থেকে শুরু হচ্ছে বলে মনে হয়। তো বাহলুল লোদি মারা যান, তারপরে তার ছেলে সিকান্দার শাহ, সিকান্দার শাহ ইব্রাহিমের আগে, সিকান্দার লোদি, নট শাহ, সিকান্দার লোদি রাজা হয়ে বসেন, সুলতান হয়ে বসেন। এবার সিকান্দারও কিন্তু হাফ হিন্দু, কারণ ওর মা হচ্ছেন হিন্দু ছিলেন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ইনি ছিলেন সুপার হাইপার অর্থোডক্স মুসলিম। আবার হাইপার অর্থোডক্স মুসলিম মানে আবার ধর্মের নামে মানে শাসন। হ্যাঁ, ইনি ধর্মের নামে শাসন মানে কি, ইনি যেমন তোর মথুরাতে আক্রমণ করে মথুরা সম্পূর্ণ ধ্বংস করা আর কি। আচ্ছা, এগুলো করা হলো, এবং সেই যে মন্দিরগুলোর বিগ্রহগুলো তুলে এনে উনি কসাইদের দিলেন যে নিজেদের মাংস ওজন করার জন্য বাটখারা হিসেবে এগুলোকে ইউজ করো। এসব করলেন উনি। আবার সংস্কৃত মানে তখনকার দিনে একটা জিনিস ছিল যে যেহেতু যারাই ধর্মের ইয়েতে করেছে তারা বিগ্রহের প্রতি তারা একটা মারাত্মক ইয়ে দেখিয়েছেন। হ্যাঁ, বুতপরস্তিটা তো মেইনলি প্রবলেমেটিক না। যেমন এক বামুন আর কি, সে একবার প্রচার করে বেড়াচ্ছে দিল্লিতে যে ওই যত মত তত পথ টাইপের ব্যাপার, যে ইসলাম হোক কি হিন্দু ধর্ম হোক, আলটিমেটলি আমরা সবাই চাইছি একই ঈশ্বরের কাছে পৌঁছতে, পথটা হয়তো আলাদা হতে পারে, আমরা চাইছি এক জিনিস, অবজেক্টিভটা একই। এটা খবর গেল সুলতানের কাছে। সুলতান তার কাছাকাছি যারা সব ইসলামিক এক্সপার্ট তাদেরকে ডাকলেন যে কি বলছে, এটা কি ঠিক? তারা বললো না না, এটা ঠিক না। তো তখন ডাকা হলো সেই বামুনকে, বললো যে তাহলে তুমি কনভার্ট হও, সব যদি একই হয় তাহলে তুমি মুসলিম হয়ে যাও, কি অসুবিধে? বামুন কনভার্ট হলো না, তাকে মেরে ফেলা হলো। এ সমস্ত ঘটনা কিন্তু এর সময় ঘটছে। হ্যাঁ, এবং ইনি অনেক পুরনো মন্দির ভাঙছিলেন, যেটা এক মুসলিম এক্সপার্টই আর কি, মানে ক্লারিক যাকে বলা হয়, মৌলানা টাইপের, সেও বলেছিলেন যে এই পুরনো মন্দির ভাঙাটা কিন্তু আপনার উচিত না, নতুন মন্দির হতে দেবেন না সেটা ঠিক আছে, কিন্তু একজন মুসলিম রাজার পুরনো মন্দির ভাঙাটা উচিত নয়। ইনি বললেন না, আমি তো ভাঙবো। তো এরকম লোক ছিলেন আর কি। আবার ওই যে বললাম ডাইকোটমি, ইনি আবার সংস্কৃতের বহু গ্রন্থ আবার পার্সিয়ানে ট্রান্সলেটও করিয়েছেন। হ্যাঁ, তো এই সিকান্দার লোদির এরকম একটা অদ্ভুত সময়। হ্যাঁ, ইনিও ওই মানে যাদের আমরা দেখবো যে হিন্দুদের প্রতি এরকম একটা ট্রিটমেন্ট, তাদেরকে দেখবো যে সুফিদের প্রতিও একই রকম ট্রিটমেন্ট কিন্তু। আচ্ছা, যেমন মুসলিম মহিলাদেরকে দরগাতে, যে কোনো পীরের দরগায় যাওয়া ব্যান করে দিয়েছিলেন সিকান্দার লোদি। আচ্ছা, এবং সিকান্দার লোদির সবচেয়ে বড় আমার মনে হয় যেটা গুরুত্ব, সেটা হচ্ছে সিকান্দার প্রথম দিল্লি থেকে আগ্রায় ট্রান্সফার করলেন ক্যাপিটাল, যেটা এই কারণে, হ্যাঁ, এই কারণে যখন বাবর এলেন তখন আগ্রা ঠিক হলো এদের ক্যাপিটাল। আচ্ছা, মানে তখন ক্যাপিটাল শিফট হয়ে গেছে, এবং পরে দিল্লি আবার এসছে মোগল পিরিয়ডে, কিন্তু প্রধানত আগ্রাই ছিল। হ্যাঁ, মানে দিল্লি আগ্রা দুটোই ছিল, কিন্তু আগ্রা থেকেই মেইনলি আগ্রা, ফতেপুর সিক্রি ইত্যাদি এটাই ছিল। তো ইনি প্রথম সেটা করলেন। হ্যাঁ, কারণ হচ্ছে রাজপুতদের কন্ট্রোল করার জন্যে। রাজপুতরা ওই তৈমুরের সময় থেকেই তো আবার মানে আরও বেশি জোশ এসে গেছে তাদের মধ্যে, তো কাজেই ওদেরকে কন্ট্রোল করার জন্য ওদের কাছাকাছি থাকতে হবে, তাই আগ্রায় ট্রান্সফার হলো ক্যাপিটাল। তো ইনি 46 বছর বয়সে মারা গেলেন, এবং ইব্রাহিম লোদি তারপর লাস্ট সুলতানেট পিরিয়ডের শেষ সুলতান ইব্রাহিম লোদি সুলতান হলেন। আচ্ছা, ইব্রাহিম লোদি সুলতান হলেন। ইব্রাহিম লোদি এর ছেলে? হ্যাঁ, ইব্রাহিম লোদি এর ছেলে, শাহজাহান লোদির ছেলে। হ্যাঁ, সিকান্দার লোদির ছেলে ইব্রাহিম। এবং ইব্রাহিমের সময়টা খুব গুরুত্ব বেশি, ইব্রাহিমের সময়টার গুরুত্ব বিরাট কিছু আমরা এটুকুই বলতে পারি যে ইব্রাহিম একটুখানি রগচটা ছিলেন এবং নিজের আমির ওমরাদের একেবারে পাত্তা দিতেন না, একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছিল। আচ্ছা, যেই কারণে পাঞ্জাবের সে সময় যে রুলার দৌলত খান লোদি, সে তার ছেলে দিলাওয়ারকে পাঠায় বাবরের সাথে সন্ধি করে যে আপনি আসুন ভারতবর্ষে। ও আচ্ছা, যেটা আমরা বাবরের
কথা যখন বলেছি তখন বলেছি দিলাওয়ার, হ্যাঁ তো আমরা এই কাসিম থেকে শুরু করে হুম এই অবধি এসে পৌঁছতে পারলাম যে ইব্রাহিম লোদির এই ডিস্টেন্সের কারণে দিলাওয়ার খান এবার গেলেন বাবরের কাছে। আচ্ছা, এবং বাবর এলেন এবং পানিপথের তারপরের যুদ্ধটা তো যুদ্ধ আমরা জানি, সে যুদ্ধ হলো এবং যুদ্ধে হেরে গেলেন, এবং তাই সেখানেই আমাদের দিল্লি সালতানাত পিরিয়ড শেষ হয়ে মুঘল পিরিয়ড শুরু হলো। এবার এবার আজকের এপিসোড এখানেই শেষ করব। থ্যাংক ইউ ফর এভরিথিং। এখন অবধি অনেকবার থ্যাংক ইউ বললাম আপনাদের। আর এই যে কমিউনিটিটা তৈরি হয়েছে, এই কমিউনিটিটা সত্যি খুবই কাছের মনে হয়। বেশ কিছু মানুষ যাদের বারবার কমেন্ট দেখি, তাদের প্রত্যেককে অলমোস্ট নিজেদের চেনা মানুষ বলেই মনে হয়। এবং আপনারা যতজন দেখেন, যতজন কমেন্ট করেন, প্রত্যেককেই খুবই কাছের এবং নিজের বলে মনে হয়। দিস ইজ এ ভেরি নাইস ফিলিং। খুব ভালো একটা কমিউনিটি ফিলিং তৈরি হচ্ছে। থ্যাংক ইউ ফর দ্যাট। আর আজকের এপিসোড এখানেই শেষ করছি। হ্যাঁ, তো সুলতানি আমল শেষ হলো, অপেক্ষা করুন নেক্সট এপিসোডে আরেকটা। কি আসবে? অনেকে বলেছেন যে অনেকটা ইতিহাস হলো, এবার অন্য কিছু নিয়ে, আমারও একটু মনে হচ্ছে অনেকটা ইতিহাস হলো, অন্য কিছু নিয়ে করতেই পারি। হ্যাঁ, দেখি কি নিয়ে করা যায়। দেখুন, আপনারা ওয়েট করুন, একটা কিছু না কিছু সারপ্রাইজ তো আসবেনই। অনেকেই বলেছেন ওয়েট করেন। সো নেক্সট এপিসোডের জন্য ওয়েট করুন। ততক্ষণের জন্য টাটা। যেটা আরেকবার বলে দিই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ ভেরি 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 পাওয়ারফুল। সো টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।